Saturday, I think, yeah. So ওই দিন ক্লাস টাইমে আপনাদের প্রেজেন্টেশন হবে নেক্সট উইক 14 তারিখ অগস্টের স্যাটারডেতে ক্লাস টাইমে গ্রুপ প্রেজেন্টেশন। এটা হচ্ছে সিটি 2 এর রিপ্লেসমেন্ট আর কি। তো গ্রুপ প্রেজেন্টেশনটা গ্রুপটা হলো যে আমরা এতদিনে যে গ্রুপটা ঠিক করেছি ওইটা। আর সো রুল টুল হচ্ছে আমি বলে দিচ্ছি সব। So per group different number of members থাকতে পারে, it doesn't matter, but as long as your group has more than 2 members, দুজন করে প্রেজেন্ট করবেন 3 মিনিটে। সো ডিভাইড করে নেবেন টাইম 1.5 1.5, ম্যাটার করবে না আসলে কে কত বেশি বলছে। সো এটার টাইমটা এত বাধা ধরার নিয়ম নাই, যেমন ল্যাবে হচ্ছে গিয়ে খুবই ফিক্সড টাইম ফলো করতে হয়। আপনারা এখানে 3 মিনিটের জায়গায় 4 মিনিট বললে সমস্যা নাই, বাট এর থেকে বেশি বাড়াবেন না, বিকজ আমাদের ল্যাব টাইম আমাদের ক্লাস টাইমের মধ্যে সবগুলো প্রেজেন্টেশন কভার করতে হবে। সো ডোন্ট এক্সিড 4 মিনিটস, তাহলে হচ্ছে গিয়ে সমস্যা। বাট সো আপনাদের টাইমটা হচ্ছে 3 মিনিটস। সো কন্টেন্ট আসলে খুবই কম, ইউজ কেস ডায়াগ্রাম আর ইউজ কেস ডিসক্রিপটিভ ফর্ম, যেটা আসলে 3 মিনিট ইজিলি কভার করা যায়। দুজন কভার করবেন আর বাকিরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আনসার, মানে আই উইল আস্ক কোয়েশ্চেন্স টু দ্য রেস্ট অফ দ্য মেম্বার্স, দে উইল হ্যাভ টু অ্যান্সার। যাদের যাদের সিঙ্গল মেম্বার গ্রুপ, আই থিঙ্ক একটা গ্রুপই আছে এরকম। সো আপনি হচ্ছে আই থিঙ্ক 2 মিনিটের ইয়ে দেন। আচ্ছা, কেউ কোনো কোয়েশ্চেন করবেন? ম্যাম 14 তারিখে না দিয়ে 17 তারিখ নেওয়া যায় ম্যাম? 17 তারিখ মানে মিডের ঠিক আগে? হ্যাঁ ম্যাম, কারণ হচ্ছে ম্যাম ওই 14 তারিখ আমার মিড আছে, অনেকেরই আমাদের ল্যাব মিড আছে। ও, ল্যাবের মিড টার্ম। জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ নেওয়া যাবে। আমি একদিন আগে নিতে চাচ্ছিলাম, বিকজ যদি এমন হয় যে আমরা একদিনে কিছু কভার করতে পারছি না, সেটা নেক্সট দিনে কভার করবো, বাট আই থিঙ্ক হোপফুলি একদিনে কভার হয়ে যাবে। সো আপনারা বললে আমি নিতে পারি টিউসডেতে। ম্যাম 14 তারিখে দিই ম্যাম, 17 তারিখ আমাদের মিট আছে আবার। আচ্ছা, সো তাহলে তো এটা সমস্যা হয়ে যাবে ইয়ে করা। আমার কাছে প্ল্যান ছিল 14 তারিখে করার, সো আমরা 14 রাখি, বিকজ 17তে অনেকের মিট থাকবে, 14তে অনেকের মিট থাকবে। সো আমি যেটা চাচ্ছিলাম যে লাস্ট মিডের আগের ক্লাসটা হচ্ছে আই উইল রিভিউ অল দ্য টপিকস। সো কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে মিড টার্মস, এইসব নিয়ে কথা বলবো। সো আই থিঙ্ক 14 তারিখে আপনারা দিয়ে দেন, হ্যাঁ? কারণ অনেকের সাথে না হলে আবার কনফ্লিক্ট হতে পারে, 17তেও অনেকের কনফ্লিক্ট হতে পারে। সো যেহেতু ফিক্স নাই, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট প্রায়োরিটি, আই থিঙ্ক আমি যেটা দিয়েছিলাম 14 ওই দিনই ফিক্স রাখি। সো তাহলে নেক্সট স্যাটারডে আপনাদের প্রেজেন্টেশনটা থাকছে। আচ্ছা, সো সেটা কিসের উপর থাকছে? ইটস অন ইউজ কেস ডায়াগ্রামস অ্যান্ড ইউজ কেস ডিসক্রিপটিভ ফর্ম, যেটা আমরা আজকে দেখবো। তো আজকের ক্লাসটা সবাই ভালো মতন ফলো করবেন। তো আগের দিন হলো আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামস লিখেছিলাম। আপনাদের এই স্লাইডটা আরো কিছু অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এক্সাম্পল আছে, যেটা আপনারা দেখে নিতে পারবেন। আমি তবু কয়েকটা দেখা দিচ্ছি। ওকে, সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের অনেক টাইপের থাকতে পারে। আমরা বেসিক্যালি যেটা ফলো করবো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে, সেটা হচ্ছে একটা ফ্লো চার্টের মতন জিনিস থাকবে। there will be a starting point and an ending point, and কিছু অ্যাক্টিভিটিস থাকবে, and কিছু ডিসিশন পয়েন্টস থাকবে, and কিছু অ্যারোস থাকবে। সো এই অ্যারোর মধ্যে কোনো মুভমেন্টের কথা লেখাটা অপশনাল, না দেয়া কোনো মানে না দেওয়াটাই নর্মাল। ইনফ্যাক্ট মোস্ট অ্যাক্টিভিটি ডায়াগ্রামস ডোন্ট হ্যাভ এনিথিং রিটেন অন দ্য অ্যারোস, বাট কিছু কিছু অ্যাক্টিভিটি ডায়াগ্রামস আপনারা দেখবেন যে থাকতে পারে। সো আর কি ওরকম দিলেও যে সমস্যা হবে এক্সামে তেমন না, বাট আপনারা ট্রাই করবেন এই টেকনিকটা ফলো করতে। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা টিকিট বুক করতে চাই, ফার্স্টে আমি সার্চটাকে লঞ্চ করব, দেন হলো আমার এটা চেক হবে যে আমার কি অ্যাকাউন্ট আছে নাকি না। সো অ্যাকাউন্ট না থাকলে আই উইল হ্যাভ টু সাইন আপ এন্ড দেন বুক টিকিট, আর অ্যাকাউন্ট থাকলে আই ক্যান সিম্পলি লগ ইন এন্ড বুক টিকিট। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের কেসে কি হয়, ডিসিশন পয়েন্ট থাকলে আসলে দুইটা ডিফারেন্ট পাথ নেয়, সে মাল্টিপল পাথও নিতে পারে। বাট সো এই কেসটায় যেখানে আসলে আমি দেখতে পাচ্ছি নো হলে একটা টেকনিকে আমি বুক করতে পারবো, আবার ইয়েস হলেও একটা টেকনিকে আমি বুক করতে পারবো। তো তখন সামটাইমস যেটা করা হয় যে দুইটার কমন যে অ্যারোটা ওইটা দিয়ে দেওয়া হয়, মানে হ্যাজ অ্যাকাউন্টের পরে তো আসলে সে বুক টিকেটই করবে। নো হলে একটা ওয়ে দিয়ে সে ঘুরে আসবে, আর ইয়েস হলে আরেকটা ওয়ে দিয়ে সে ঘুরে আসবে। তো দুইটার এন্ড পয়েন্ট যদি আসলে সেম হয়, তাহলে এটাকে একটা সিম্পল অ্যারো দিয়েও দেওয়া যায়। এইটা না দিলেও কোনো ভুল হবে না, কোনো মার্ক কাটা যাবে না, আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাও ভুল হবে না। সো হ্যাজ অ্যাকাউন্টের পরে সাইন আপ করে বুক টিকেট অথবা লগ ইন করে বুক টিকেট, আফটার দ্যাট পেমেন্ট অপশন, এরপরে হচ্ছে কনফার্মেশন অথবা ডান আর কি, আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ওভার। তারপরে আরো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হতে পারে, সাপোজ ক্যাশ উইথড্র অর ডেপোজিট, someone has gone to the bank and they want to withdraw or deposit a certain amount of money.
তো স্টার্টিং পয়েন্টের পরে হচ্ছে দে উইল চেক দ্য অ্যাকাউন্ট, এরপরে হলো ওরা ইদার ডেপোজিট করবে অর উইথড্র। সো ইফ দে গো টু ডেপোজিট দি অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে আপডেট অ্যাকাউন্ট ব্যালেন্স করতে হবে, মানে ওরা অ্যামাউন্টটা ডেপোজিট করলো, পরে হলো অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপডেট হতে হবে। সো এই অ্যাক্টিভিটি গুলো সিরিয়ালি করতে হবে। এটার পরে হচ্ছে ফাইনালি টার্মিনেশন, মানে হলো এখন আমার কাজ শেষ। সো এইটা একটা পাথ হতে পারে। অথবা আই ক্যান চুজ টু উইথড্র মানি, ইফ দ্যাট হ্যাপেন্স দেন উইথড্রল এর মতন একটা অ্যাক্টিভিটিতে যেতে হবে, উইথড্র মানি। সেটার পর একটা ডিসিশন পয়েন্ট থাকবে। সো আপনারা এরকমও অনেক অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখে থাকবেন ইন্টারনেটে, যে ডিসিশন পয়েন্টের মধ্যে কন্ডিশনটা লেখা থাকে না। তো ওই কন্ডিশনটা সামটাইমস লেখা নাও থাকতে পারে। ইটস বেটার টু রাইট দি কন্ডিশনস লাইক দিস, হ্যাজ অ্যাকাউন্ট, এরকম টাইপের কিছু লেখা ভালো। বাট সামটাইমস আপনারা দেখবেন যে ডায়ামন্ডে কন্ডিশনস লেখা নাই। ইদার ওয়ে, সো উইথড্রল এর মধ্যে আর কি এখানে বোঝাচ্ছে যে উইথড্রল অ্যামাউন্টটা কি অ্যালাউড নাকি না, ইজ উইথড্রল অ্যালাউড, এরকম টাইপের একটা কোয়েশ্চেন। তো উইথড্রল কোন কেসে অ্যালাউ হতে পারে না? লাইক আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, if you want to withdraw 100 টাকা but you have 50 টাকা only in your bank, then you won't be able to withdraw money. So এরকম একটা কেস হতে পারে। সো এখানে কোয়েশ্চেনে এরকম থাকবে যে is withdrawal allowed? Yes হলে withdraw amount, no হলে withdrawal not allowed. So yes হলে withdrawal amount দিয়ে আপডেট অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে টার্মিনেশন। withdrawal not allowed দিয়ে একটা লাইন যদি আমি টার্মিনেশন দিতাম, এটা আরো ভালো হতো, নো প্রবলেম। আর না দিলেও প্রবলেম নাই। সো এখানে হচ্ছে মানে এটা তো অল্টারনেটিভ সিনারিও, আমার প্রপার সিনারিওতে আসলে এরকম একটা টেকনিক হবে। সো চেক অ্যাকাউন্ট, দেন উইথড্র, এন্ড দেন দ্য ডিসিশন পয়েন্ট, ডিপেন্ডিং অন উইচ ইউ ক্যান ইদার উইথড্র অর নট। দেন ফাইনালি উইথড্র করে ফেললে তো ইউ হ্যাভ টু আপডেট দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে দ্য ডেটাবেস হ্যাজ টু বি আপডেটেড। সো ওই পোর্শনটা এরপরে হচ্ছে গিয়ে ফাইনালি একটা টার্মিনেশন কন্ডিশন। সো এইভাবে আর কি এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি ডায়াগ্রামস দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে। তো এটা আই থিঙ্ক আপনারা দেখে বুঝবেন, উইথড্র মানি, দেন ব্যালেন্স চেক করা হয় একটা ডিসিশন পয়েন্টের মধ্যে, এরর হলে এররটা প্রিন্ট হবে, তা না হলে প্রিন্ট আউট। সো ইউ ক্যান সি দ্যাট দেয়ার ক্যান বি মাল্টিপল টার্মিনেশন কন্ডিশনস ইন আ সিঙ্গল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো স্টার্টিং পয়েন্ট যদিও একটা, চাইলে ডিফারেন্ট মাল্টিপল টার্মিনেশন থাকতে পারে। সো যেমন এখানে হচ্ছে আমি আরেকটা টার্মিনেশন দিয়ে দিতে পারতাম, দ্যাট ইজ অলসো অ্যালাউড। ইউ ক্যান কিপ মাল্টিপল টার্মিনালস ইন দ্য সেম অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, বাট দেয়ার মাস্ট বি অনলি আ সিঙ্গল স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটা হরাইজন্টাল লাইন থেকে একটা অ্যারো বের হচ্ছে রেডি। এটা মানে হলো যদি সো দুইটা হরাইজন্টাল লাইনের মধ্যে যদি আমরা কোনো অ্যাক্টিভিটি রাখি, ইট উড রিপ্রেজেন্ট সাইমultaneous অ্যাকশনস। সো আমরা একটা সিঙ্গল হরাইজন্টাল লাইনের থেকে যদি আমরা এভাবে টেনে একটা জিনিস বুঝাই, এটা বুঝাবে যে আসলে প্রিন্ট অ্যামাউন্টের পরে টেকনিক্যালি মানি আউট হয়ে যায়, জাস্ট ইন্টারমিডিয়েট একটা স্টেজ, লাইক এখন রেডি হচ্ছে মানি আউট হওয়ার জন্য। সো ইন্টারমিডিয়েট স্টেজটা সামটাইমস আমরা এভাবে হরাইজন্টাল লাইনের মধ্যে দেখাতে পারি, পুরোপুরি অপশনাল, না দেখালেও সমস্যা নেই। তারপরে হলো এখানে আরেকটা এক্সাম্পল আছে, এখানে হলো ওই যে আমি বলেছিলাম যে আমরা অ্যারোর মধ্যে কিছু লিখি না, বাট আপনারা সামটাইমস এক্সাম্পল দেখবেন যে অ্যারোর মধ্যেও লেখা থাকতে পারে, লেখা থাকলেও সমস্যা নাই, বাট দ্য কনভেনশন দ্যাট উই উইল ফলো ইজ এরকম যে আমরা আসলে অ্যারোর মধ্যে কিছু লিখবো না। ইনফ্যাক্ট আপনারা দেখবেন যে অ্যারো লিখতে গেলে আরো কমপ্লিকেটেড হয়ে যাবে আপনাদের জন্য ডায়াগ্রাম। এক্সামে আসলো খামাখা কি দরকার, আমরা জাস্ট অ্যাক্টিভিটি গুলো লিখবো, স্টেপ বাই স্টেপ অ্যারো দিয়ে যাবো, দ্যাটস ইট। তারপরে হলো লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, লাইক একটা in a single company, the HR department, they manage the leaves taken by leave of absence or anything else taken by different employees in the company, and this is handled by a leave management system. So a leave management system এর একটা activity diagram হচ্ছে, so this is the starting point. এরপরে হলো একটা activity থাকবে log in to the leave management system and then check the user role and permission. So এই ইউজার রোল আর পারমিশনটা চেক করা আসলে একটা সাইমultaneous টাস্ক, বিকজ ডিফারেন্ট কাজের জন্য আসলে ডিফারেন্ট পারমিশন চেক করতে হবে, বাট তারা আসলে একই টাইমে, মানে আপনি সাইমultaneous হবে না কিনা এটা বোঝার টেকনিক হচ্ছে আমি যদি স্টার্ট থেকে আসলে এন্ড পর্যন্ত যাই, তখন হলো এই ইউজার রোল আর লগ আউটের মাঝে যেসব স্টেপ আছে এগুলো একদম লাইক at the same time kind of execute হয়. So check permission for managing leave or check permission from managing the notification, এগুলো আসলে একই টাইম হয়, and then finally আসলে তাদেরকে একসাথে দেখানো হয়। So simultaneous actions গুলো আসলে কোয়েশ্চেনের এরকম একটা হিন্ট দেয়া থাকবে যে এরকম এরকম কাজগুলো করা হয় at a time or something like that. So in this case এই পাঁচটা অ্যাকশন একসাথে হচ্ছে দেখে দুইটা হরাইজন্টাল লাইনের মাঝে এদেরকে দেওয়া হয়েছে, and then finally log out from the system and then terminal. So এখানে আর কি সেম ডায়াগ্রাম দুইবার আসছে, বাট more or less these are the different kinds of activity diagrams. এখানে কিছু আছে, আমি আরো পারলে আপলোড করে দিব না আপনাদেরকে দেখতে আর কি, if you want to view more then you can go through them. So এগুলো ছিল হচ্ছে activity diagram.
তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, এন্ড এটা আসলে খুব বড় এন্ড ইম্পর্টেন্ট একটা পার্ট যেটার উপর আপনাদের প্রেজেন্টেশন থাকছে নেক্সট উইক। ওকে, সো লেটস স্টার্ট ইউজ কেস ডায়াগ্রামস। ইউজ কেসের মনে হয় ইন্ট্রোডাকশন আমি স্টার্ট করেছিলাম লাস্ট ক্লাসে, রাইট? না ম্যাম, জি ম্যাম, আচ্ছা শুরু সরি, করা হয়েছিল। লাস্টে ইন্ট্রোডাকশনটা স্টার্ট করেছি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, আমি একদম প্রথম থেকেই আবার রিভিউ করছি। Alright, so use case diagram is basically where you will keep some actors who will interact with the system, and some use cases, those are actions that are performed on the system. And there will be relationships between the actors, the use cases, and the actors and use cases. And ইউজ কেসটা হচ্ছে আসলে কি সিস্টেমের মধ্যে, তো সিস্টেম বাউন্ডারিটা আসলে ইউজ কেসের বাইরে থাকবে বাট অ্যাক্টরের ভিতরে থাকবে, মানে অ্যাক্টরস উইল বি আউটসাইড দ্য সিস্টেম বাউন্ডারি। এই চারটা জিনিস নিয়ে আমরা কি বানাই, ইউজ কেস ডায়াগ্রাম বানাই। সো ইট অ্যাকচুয়ালি শোজ দ্য ওয়ে ইন উইচ আ user interacts with the system, how the user behaves with the system or connects with the system, সেইটা নিয়ে আসলে আমরা আইডিয়া পাই। সো ইট গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য অ্যাক্টরস অ্যান্ড দেয়ার বিহেভিয়ার। এই দুইটা জিনিস নিয়ে আমরা আইডিয়া পাবো ফ্রম দ্য ইউজ কেস ডায়াগ্রাম। হোয়াট কাইন্ড অফ অ্যাকশনস ডু দে পারফর্ম, ডাজ ইচ অ্যাক্টর পারফর্ম, সেই অ্যাকশন গুলা ওই বিহেভিয়ার গুলার উপর ডিপেন্ড করে আসলে ইউজ কেস ডায়াগ্রাম। সো ওয়েন ডু উই নিড দিস? when the system or application interacts with people or any other external system. So যখন এরকম কোনো কানেকশন থাকবে, আমার সিস্টেমের সাথে কেউ ইন্টারঅ্যাক্ট করছে, তখনই আসলে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম লাগবে। সো আমাদের যখন ফাংশনাল রিকোয়ারমেন্টস অর্গানাইজ করতে হয় তখন আমাদের এরকম সিস্টেমস লাগে। সো ফাংশনাল নন ফাংশনাল কি সেটা আমরা আসলে পরে দেখবো, এসআরএস। এখন আপাতত এটা জানলেই হবে। ফাংশনাল কি এটা ডিটেইলে আমরা এখন না যাই। আসল কথা হচ্ছে যে এই যে ক্লায়েন্টরা যদি আমাকে কিছু বলে দেয় এক্সপ্লিসিটলি, দোজ আর ফাংশনাল রিকোয়ারমেন্টস। তারপরে হলো আমরা যদি একটা ফ্লো অফ ইভেন্ট মডেল করতে চাই অথবা সিস্টেমটার ওভারভিউ বুঝতে চাই, দেন উই নিড দ্য ইউজ কেস ডায়াগ্রাম। ওকে, সো ইউজ কেস ডায়াগ্রামের বেসিক কম্পোনেন্টস কি কি? ইট হ্যাজ ফোর থিংস: অ্যাক্টরস, ইউজ কেসেস, সিস্টেমস অ্যান্ড রিলেশনশিপস। সো এই চারটা এলিমেন্ট দিয়ে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম দেয়া থাকে। সামটাইমস সিস্টেম বাউন্ডারি থাকে না। In some figures you will see, in fact এখানে এই স্লাইডে একটা ফিগার আছে যেখানে সিস্টেম বাউন্ডারিটা দেয়া নাই, বাট আই উইল স্ট্রংলি এনকারেজ ইউ অল টু কিপ আ সিস্টেম বাউন্ডারি। আমি আরো কিছু এক্সাম্পল দেখাবো ওখানে বাউন্ডারি আছে। সো বাউন্ডারিটা দেখানো অবশ্যই ভালো। বাউন্ডারি দেখে এটা বোঝা যায় যে আসলে সিস্টেমের স্কোপটা কতটুকু। বাউন্ডারির বাইরে সিস্টেমের কখনো স্কোপ থাকে না, জাস্ট অ্যাক্টরসরা থাকে যারা ইন্টারঅ্যাক্ট করবে সিস্টেমের সাথে। ওকে, সো যেই চারটা পয়েন্ট বললাম ওর মধ্যে সিস্টেম বাউন্ডারি হচ্ছে এই জিনিসটা, যেটা আর কি একটা বেসিক্যালি একটা বক্স থাকবে আর কি ইউজ কেসকে সারাউন্ড করে। বাকি কি কি আছে? The actors. So in use case diagrams, actors must be represented with stick figures. এটা জাস্ট ছবি আঁকার জন্য আঁকা না, স্টিক ফিগারই থাকতে হবে। This is the rule of use case diagram. Actors must be represented with stick figures. So since we know how to draw DFDs or data flow diagrams, if you remember that we kept entities in boxes or like rectangular structures, right? Rectangular shapes. But in case of use case diagrams, আমরা এরকম rectangles রাখবো না। We will keep stick figures for representing actors. আচ্ছা, how do we represent use cases? With the help of ovals. So এই যে এই oval আছে, open account, deposit funds. Hold on a second. Okay, so এই যে open account, deposit funds, calculate bonus, all of these are use cases. And how are they exactly represented? With the help of এই যে oval shapes, and the name of the use case is written inside the oval shape. অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে নামটা যেন ওভালের বাইরে না থাকে, নামটা যেন অবশ্যই ভিতরে থাকে, ইউজ কেসের নামটা। আর অ্যাক্টরের নামটা নিচে লিখে দিতে হবে, লাইক ইজ দিস আ কাস্টমার অর আ ব্যাংক এমপ্লয়ি এটসেট্রা, সেটা অ্যাক্টরের নিচে লিখে দিতে হয়। And this is the use case. Okay, so what is left? The relationships. So there can be different kinds of relationships. আমরা kinds গুলো দেখবো, but relationship হচ্ছে এই যে connecting different actors with use cases, or use cases with other use cases, or actors with other actors. সেগুলো আমরা different লাইন দিয়ে কানেক্ট করতে পারি। এখন সেই লাইনে অ্যারো থাকবে নাকি থাকবে না, এগুলো হচ্ছে কিছু রুলের উপর ডিপেন্ড করে।
But আসল কথা হলো that if there are connections between any actors or use cases or both of them, then those are relationships. So with the help of relationships, we can basically model how an actor interacts with the system. Okay, so these are the four main elements of the use case diagram. What are actors? Actors are users in the system, but they don't essentially always have to be people. What does this mean? This means that it isn't necessary that just people বা মানুষই হতে হবে actorsরা. Actors can be external systems who use my system as well. So আমার সিস্টেমটা অন্য কোনো সিস্টেম ইউজ করছে, সেটাও একটা অ্যাক্টর হতে পারে। লাইক আপনি আপনার সিস্টেম বানানোর জন্য একটা কি করছেন, আপনি গুগল ম্যাপের এপিআই ইউজ করছেন, তাহলে ওই যে গুগল ম্যাপের এপিআই যে সিস্টেমটা, ওইটার জন্য অ্যাক্টর হবেন আপনার সিস্টেম। সো ইয়োর সিস্টেম উইল বি দ্য অ্যাক্টর অফ দ্যাট সিস্টেম, রাইট? সো এমনও হতে পারে যে একটা সিস্টেম আরেকটা সিস্টেমকে ইউজ করছে বা ইন্টারঅ্যাক্ট করছে, দেন দ্যাট সিস্টেম দ্য ইউজার উইল বি দ্য অ্যাক্টর, এমনও হতে পারে। মোরওভার an actor can be a group of people or an organization, এটাও হতে পারে। সো একটা অর্গানাইজেশন অথবা গ্রুপ অফ পিপল ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ আ সিস্টেম। সো ইন দ্যাট কেস এটা হচ্ছে আমার অ্যাক্টর হতে পারে। আবার পিপলও হতে পারে, এমন না যে পিপল হতে পারবে না, সিঙ্গল পারসন ক্যান অলসো বি অ্যান অ্যাক্টর। ওকে, সো যেটাই হোক, they must be external to the system. Anyone who is external to the system and interacts with the system is actually an actor of the system. And they should be placed outside the system boundary. এটা একটা মাস্ট, সিস্টেম বাউন্ডারি আউটসাইডে প্লেস করতে হবেই। আচ্ছা, এখন হলো ওকে, সো when this is happening, এরপরে হলো এই অ্যাক্টর আসলে কয় টাইপের? The actors are of two types. They can be either primary actors or secondary actors. So primary actors হলো সেই সব actor those who initiate the use of the system. মানে হলো প্রাইমারি অ্যাক্টর হলো সেই সব অ্যাক্টর যাদের জন্যই আসলে সিস্টেমটা আছে, যাদের ডিমান্ডের জন্যই আসলে সিস্টেমটা আছে। সো ইউ ক্যান ইমাজিন একটা ইএলএমএস এর মতন ওয়েবসাইট যেখানে টিচারও থাকে, আসলে স্টুডেন্টও থাকে, স্টেক হোল্ডার। বাট students need the courses to be downloaded from ELMS, and because of this, teachers upload courses in ELMS. Think of it like this. So আপনারা যদি আসলে ELMS এর কোর্স কন্টেন্ট নামাতে না চেতেন, তাহলে আসলে আমার কোনো কাজের ইম্পর্টেন্স থাকতো না, মানে আমার আসলে কোনো কাজের পয়েন্ট থাকতো না। আমি কোনো কোর্স আপলোড করি এজন্যই বিকজ আপনাদের কোর্সেস লাগবে, ইউ আস্ক ফর কোর্সেস, কাইন্ড অফ লাইক দ্যাট। সো আপনাদের আসলে কোনো কোর্স এর মেটেরিয়াল বলি বা অন্য কোনো ইউজ অফ দ্য সিস্টেম যেটার কারণে আসলে আমার ইউজটা, মানে আমার ইয়ে অন দ্য সিস্টেম, মানে আমার কোনো অ্যাকশন অন দ্য সিস্টেম জেনারেট হচ্ছে, দেন ইউ উইল বি দ্য প্রাইমারি অ্যাক্টর। সো ইন দিস সিনারিও স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি অ্যাক্টর, টিচার হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর। সো প্রাইমারি অ্যাক্টর হচ্ছে এমন একটা অ্যাক্টর যার কারণে কোনো একটা অ্যাকশন এক্সিকিউট হবে, যেটার রিয়াকশনে অন্য কেউ একটা অ্যাকশন দিবে। সো হুএভার starts the purpose of the system or initiates the use of the system, that person is the primary actor. So it can also be a bank customer. So একটা কাস্টমার যদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন না করতে চাইতো, তাহলে তো আসলে ব্যাংক এমপ্লয়ের থাকার কোনো পয়েন্ট থাকতো না, সে আসলে কাকে হেল্প করতো ওপেন করতে? সো তার তো এক্সিস্টেন্সে আর থাকার দরকার নেই। সো আ কাস্টমার ইজ অ্যাকচুয়ালি আ প্রাইমারি অ্যাক্টর, সে হচ্ছে গিয়ে নিড টা জেনারেট করবে সিস্টেমে। সো দিজ আর প্রাইমারি অ্যাক্টরস এন্ড দে মাস্ট বি প্লেসড টু দ্য লেফট অফ দ্য সিস্টেম। একটা সিস্টেমের বাম দিকে প্লেস করতে হবে একটা প্রাইমারি অ্যাক্টরকে। তারপরে হলো সেকেন্ডারি অ্যাক্টর। সেকেন্ডারি অ্যাক্টর হচ্ছে those who are reactionary. They will only act if the primary actor does something. They should be placed to the right of the system. মানে প্রাইমারি অ্যাক্টর যদি কিছু করে, শুধুমাত্র তখনই হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টরের কোনো একটা কাজের পারপাসটা জেনারেট হবে। লাইক এই যে টিচারের এক্সাম্পল, একটা স্টুডেন্ট যদি কোর্স ফাইল নাই যেত, তাহলে আসলে টিচারের কাজের দরকার ছিল না। সো students want course files to be uploaded, and that's why as a reaction teacher uploads course files. So in this case teacher is a secondary actor. Similarly, এই যে একটা ব্যাংকের কাস্টমার wants to open a bank account, and that's why a bank employee helps them open that bank account. So the employee is a secondary actor. So এটার এক্সাম্পল একটা এখানে আছে, এখানে কাস্টমার হচ্ছে লেফট সাইডে আছে because customers are primary actors, and bank employee হচ্ছে রাইট সাইডে আছে because bank employee is a secondary actor. Secondary actor এর কাজই হচ্ছে reactionary. So actor এর দুই টাইপ আমরা দেখলাম। এখন আমরা আসি use case. Use cases are what? The actions that
পারফর্ম আ টাস্ক ইন দ্য সিস্টেম, মানে একটা পার্টিকুলার অ্যাকশন এটা দিয়ে আসলে সিস্টেমের উপর কোনো টাস্ক করা হচ্ছে, দেন দ্যাট ইজ আ ইউজ কেস। সো অ্যাক্টরস অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য সিস্টেম উইথ দ্য হেল্প অফ ইউজ কেসেস। অ্যাক্টর হচ্ছে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করবেই বিকজ অফ দিস ইউজ কেসেস। থ্রু দিস ইউজ কেসেস they can interact with the system. So usually they are placed in a logical order from top to bottom. So use case গুলো আমরা ইউজুয়ালি যেটা করি যে লজিক্যাল অর্ডারে বসাই। সো যেমন এখানে হলো একটা কাস্টমার ওপেন করছে অ্যাকাউন্ট, সে ডেপোজিটও করছে ফান্ড। সো আমি অ্যাকচুয়ালি ডেপোজিট ফান্ডসটাকে উপরে দিব না, বিকজ লজিক্যালি সে তো আসলে আগে অ্যাকাউন্ট ওপেন করবে তারপরে না সে ফান্ড ডেপোজিট করবে। সো ইউজুয়ালি ইউজ কেস ডায়াগ্রাম গুলাকে আমরা লজিক্যালি, যেগুলো আসলে টাস্ক আগে হবে, সো ওইসব টাস্কে আমরা উপরে বসাই। তো আগে যেগুলো হবে তাদেরকে উপরে, পরে যেগুলো হবে সেগুলাকে নিচে। সো এরপরে হলো দিস ইজ দ্য লজিক্যাল অর্ডার ফর দ্য ইউজ কেসেস। What is a system? System হচ্ছে it can be any software component or a website or an application. একটা সফটওয়্যার একটা ছোট কম্পোনেন্টও হতে পারে, অথবা একটা ওয়েবসাইট টোটাল ওয়েবসাইটও হতে পারে, অথবা একটা টোটাল অ্যাপ্লিকেশনও হতে পারে। So anything, মানে any of these can represent a system, and they are given by a boundary or a rectangle surrounding the use cases. So use case কে সারাউন্ড করে একটা রেক্ট্যাঙ্গেল বা বক্স দিয়ে আমরা সিস্টেম বাউন্ডারি রিপ্রেজেন্ট করি। It helps to define the scope of the system. So what is the scope of the system? মানে এটার ফিচার্স গুলো এর মধ্যে লিমিটেড, এর বাইরে আসলে এর কোনো অ্যাক্টিভিটি থাকবে না। সো এটা দিয়ে আসলে সিস্টেমের স্কোপটাকে ডিফাইন করা হয়। এরপরে আমরা আসি যে টাইপস অফ রিলেশনশিপস। সো দেয়ার আর মেইনলি 4 টাইপস অফ রিলেশনশিপস। এর মধ্যে একটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ইউজ কেস অ্যান্ড অ্যাক্টর, এটা হচ্ছে নাম্বার 1 রিলেশনশিপ। দেন দুইটা রিলেশনশিপ আছে বিটুইন ইউজ কেস অ্যান্ড ইউজ কেস। আর 4 নম্বর যে রিলেশনশিপটা, এটা ক্যান বি বিটুইন ইউজ কেস অর অ্যাক্টর। আচ্ছা, ফার্স্ট রিলেশনশিপ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন actors and use cases. This is known as the association relationship. Basically, how does an actor interact with the system? তো সেটা সে করে through use cases. So একটা actor একটা use case এর মধ্যে যদি আমি কানেকশন ড্র করি, then that is an association relationship. So অবশ্যই অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হচ্ছে একটা স্ট্রেট লাইন, এন্ড এটার দুই, মানে স্ট্রেট লাইন সামটাইমস এটা কার্ভ লাইনস দিয়ে দেখানো হয়, বাট স্ট্রেট লাইন দিয়ে দেখা ভালো। সো একটা ইউজ কেস, একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপের যে লাইনটা থাকে কার্ভড অর স্ট্রেট, তার দুইটা এন্ড পয়েন্ট থাকে, রাইট? দুইটা এন্ড পয়েন্টের মধ্যে একটা হতে হবে একটা অ্যাক্টর, আরেকটা হতে হবে একটা ইউজ কেস। Then it will be an association relationship. It is the direct interaction between the actor and the use case. Each actor must interact with at least one use case. It is represented by a straight line. So একটা actor at least একটা use case এর সাথে interact করতেই হবে। আমি যদি এমন একটা use case diagram লিখি যেখানে একটা actor আছে, বাট সে আসলে কারোর সাথে কোনো use case এর সাথে interact করে নাই, তাহলে তো আসলে মানে ওই actor রাখার পয়েন্ট নাই। আচ্ছা, এমন হতে পারে যে আসলে আমি কাউকে মানে ইনহেরিট করলাম, ইনহেরিট করে ওটার থ্রুতে ইন্টারঅ্যাক্ট করলাম, এটা হতে পারে। ইনহেরিটেন্স কি আমরা পরে দেখবো, বাট আর কি either through inheritance or directly an actor must interact with at least one use case. At least মানে এক বা একের বেশি। তো এইখানে আপনারা এই ফিগারটা দেখে আমাকে একটু বলেন তো যে এখানে টোটাল অ্যাসোসিয়েশন রিলেশনশিপ কয়টা আছে? ম্যাম 5টা আছে। 5টা আছে because I can see that there are 5 straight lines that connect an actor and a use case. So this is an association relationship that connects the use case open account and the customer actor. তারপরে হলো একটা অ্যাসোসিয়েশন যেটা হলো এই ইউজ কেস আর এই অ্যাক্টরকে কানেক্ট করে। সিমিলারলি আরেকটা অ্যাসোসিয়েশন, এভাবে এনআরএফসি কাস্টমারের সাথে আরেকটা আছে, আর ব্যাংক এমপ্লয়ের সাথে ওপেন অ্যাকাউন্ট আছে। সো ইউ ক্যান সি দ্যাট দেয়ার ক্যান বি অ্যান অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ফ্রম দ্য সেম ইউজ কেস টু মাল্টিপল অ্যাক্টরস। মানে ওপেন অ্যাকাউন্ট হচ্ছে একটা ইউজ কেস, এটার সাথে আমি মাল্টিপল অ্যাক্টরকে কানেক্ট করলাম, এটাও অ্যালাউড। আবার একটা কমন অ্যাক্টর থেকে আমি মাল্টিপল ইউজ কেসে অ্যাসোসিয়েশন ড্র করলাম, এটাও অ্যালাউড। সো ইদার ওয়ে all of these are association relationships. এখানে 5টা association relationship আছে, যেটা হলো connections between the actors and the use cases. এটা দিয়ে বোঝানো হয় যে এই ইউজ কেসটা এই অ্যাকশনটাকে পারফর্ম করে অথবা কোনোভাবে involved with this action. Like customer opens an account, the bank employee helps the customer to open an account. So এই ডিরেক্ট কানেকশনটা বোঝাবে হলো যে এই অ্যাকাউন্ট ওপেনের সাথে কোনোভাবে ইনভলভড।
কাস্টমার কিভাবে ইনভলভ, সে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে চায়, আর ব্যাংক এমপ্লয়ি ইনভলভ হচ্ছে, সে হচ্ছে গিয়ে হি অর শি ওয়ান্টস টু হেল্প দ্য কাস্টমার টু ওপেন দি অ্যাকাউন্ট। সো এই কাস্টমার আর ব্যাংক এমপ্লয় দুজনই আসলে ইনভলভ উইথ দি ওপেন অ্যাকাউন্ট ইউজ কেস। আচ্ছা, সো এটা গেল অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। হোয়াট ইজ দ্য সেকেন্ড কাইন্ড অফ রিলেশনশিপ? Includes relationship. So this relationship is between a use case and an other use case. So includes অথবা extend এই দুই রিলেশনশিপ কখনো কোনো অ্যাক্টরের সাথে রিলেটেড না। কোনো অ্যাক্টর থেকে কখনো extend বা includes রিলেশনশিপ আসবে না। আমরা আগে দেখবো includes রিলেশনশিপ। So includes রিলেশনশিপ হচ্ছে এমন একটা রিলেশনশিপ দ্যাট ইজ বিটুইন টু ইউজ কেসেস, মানে এটার দুইটা এন্ড পয়েন্ট থাকবে, দুইটা এন্ড পয়েন্টেই দুইটা ইউজ কেস থাকবে। এটা হচ্ছে একটা ইনক্লুডস রিলেশনশিপ। এইটা আমরা একটা ড্যাশড লাইন দিয়ে দেখাই। সো ইট শোজ কানেকশন বিটুইন টু ইউজ কেসেস গিভেন বাই আ ড্যাশড লাইন উইথ অ্যারো ফ্রম ইউজ কেস 1 টু ইউজ কেস 2। কন্ডিশনটাকে আমি বলছি। সো এটা হচ্ছে ইনক্লুডস রিলেশনশিপ। আচ্ছা, রেলেভেন্ট সিম্বলস এর কথা তো বলা আছে, আই থিঙ্ক মোটামুটি এগুলো বলা হয়ে গিয়েছে যে ইউজ কেস হলো হরাইজন্টাল ওভালস, অ্যাক্টরস হচ্ছে স্টিক ফিগার, সিস্টেম বাউন্ডারি হচ্ছে একটা বক্স, আর অন্যান্য রিলেশনশিপ হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমি বলছি। অ্যাসোসিয়েশন হচ্ছে, আচ্ছা খেয়াল করেন যে অ্যাসোসিয়েশনের কোনো দিকে কোনো অ্যারো থাকবে না। অ্যাসোসিয়েশন রিলেশনশিপস ডোন্ট হ্যাভ এনি অ্যারো হেডস, দে সিম্পলি আর স্ট্রেট লাইনস অর কার্ভ লাইনস। সো এখানে কোনো অ্যারো হেড থাকবে না, বাট ইনক্লুডের কেসে অ্যারো হেড থাকবে। সো বেসিক্যালি ইনক্লুডস রিলেশনশিপ হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ কেসেস, একটা হলো ইউজ কেস 1, একটা হলো ইউজ কেস 2, মানে দুটো অ্যাকশন আছে। চিন্তা করতে পারেন যে দুইটা অ্যাকশন আছে, আর এর মধ্যে একটা হচ্ছে ইউজ কেস 1, একটা হচ্ছে ইউজ কেস 2। তো আমরা ইউজ কেস 1 কে বেস ইউজ কেস ডাকতে পারি, আর ইউজ কেস 2 কে ইনক্লুডেড ইউজ কেস ডাকতে পারি। এখন ইউজ কেস 1 আর ইউজ কেস 2 এর মধ্যে একটা ইনক্লুডস রিলেশনশিপ থাকবে অনলি ইফ যখনই ইউজ কেস 1 হয় তখন ইউজ কেস 2 হতেই হবে। মানে হলো when use case 1 happens, use case 2 must happen at the same, মানে also, মানে after use case 1 happens. So use case 1 হলে use case 2 কে হতেই হবে, মানে এমন একটা অ্যাকশন যেটা হলে আরেকটা অ্যাকশনকে হতেই হবে, তাদের মধ্যে একটা ইনক্লুডস রিলেশনশিপ। তো আপনি চিন্তা করতে পারেন যে সামথিং লাইক আপনি যখন লগ ইন করতে চান তখন আপনার কাছে একটা ভেরিফিকেশন চাওয়া হয়, তাই না? পাসওয়ার্ডের ভেরিফিকেশন চাওয়া হয়। সো আপনি এটা চিন্তা করতে পারেন যে ইউজ কেস 1 হচ্ছে লগ ইন, যেটা হলো বেস ইউজ কেস, and use case 2 is suppose verification, which is the included use case, then they will have an includes relationship, because whenever you want to log in, always you will be asked for a verification, always you will be asked for a password আর কি। মানে এমন কখনো কোনো কেস হবে না যে আপনি শুধু ইমেল দিয়ে লগ ইন করতে পারছেন, দিস ইজ নট অ্যালাউড। আপনি যখন ইমেল দিবেন আপনাকে সব সময় সে পাসওয়ার্ড চাবে আন্ডার এভরি সার্কামস্ট্যান্স। সো আন্ডার এভরি সার্কামস্ট্যান্স যদি 1 এর উপর, মানে 1 হলে 2 ডেফিনেটলি হয়ে থাকে, দেন এদের মধ্যে একটা ইনক্লুডস রিলেশনশিপ হবে। So for example, when use case 1 happens, use case 2 must happen. When you want to, suppose you're talking about an online shopping website or something of that sort, so এরকম অনলাইন শপিং ওয়েবসাইটে আপনি চেক আউট করতে চান ওয়েবসাইট থেকে, আপনি হচ্ছে অনেকগুলা আইটেম সিলেক্ট করলেন কার্টে, এখন আপনি চেক আউট করবেন। তো চেক আউট করার সময় সাথে সাথে আসলে when you press on checkout, automatically আপনার সব আইটেমস গুলাকে স্ক্যান করে ফেলা হবে, মানে এভরিথিং দ্যাট ইজ ইন ইউর কার্ট, এন্ড দেন সেটার ট্যাক্স ক্যালকুলেট করা হবে, টোটাল এন্ড ট্যাক্স ক্যালকুলেট করা হবে, এন্ড অটোমেটিক্যালি অবশ্যই আপনার পেমেন্টও করতে হবে। সো চেক আউট হলে আসলে 3টা টাস্কই হয়, যেন 3টা ইনক্লুড আছে। যদি একটা টাস্ক হতো তাহলে আসলে একটা থাকতো। আসল কথা হচ্ছে যে চেক আউট করতে গেলেই এইগুলো করতে হবে, মানে এগুলো হবেই আর কি সিস্টেম থেকে বাই ডিফল্ট। So when a certain action happens by default, every time another action happens, then there will be an includes relationship between them. So when checkout happens, scan item must happen. When checkout happens, calculate total and tax must happen. Moreover, when checkout happens, payment must happen. I mean, you must have to pay. When you're wanting to check out, you must have to pay for your cart. So there is an include relationship between them. So you can see that a single base use case can have many included use cases. This is allowed, no problem. Moreover, at a multiple base use case, at a single included use case, থাকতে পারে. It totally depends on the question. So এটা লেখার সিস্টেম, হ্যাঁ বলেন ম্যাম। এখানে হচ্ছে এখানে কি ওয়ান ওয়ে হবে রিলেশনশিপ? হ্যাঁ, এটা ওয়ান ওয়ে। কেন? বিকজ সো when you're going to check out, তখন অটোমেটিক্যালি আইটেমগুলো স্ক্যান করে ফেলা হয়। বাট আপনি যখন ধরেন আপনি নিজে থেকে স্ক্যান করতে চাচ্ছেন, এটা আসলে কখনো হয় না যে
ইউজারকে স্ক্যান করতে অ্যালাউড হবে। বাট জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল আমি বলছি যে আপনি স্ক্যান করতে চাচ্ছেন, তখন কি অটোমেটিক্যালি চেক আউট হবে? না, তো ইট ইজ নট বাই ডিরেকশনাল, ইট ইজ ইউনিডিরেকশনাল, যে একটা টাস্ক হলে আরেকটা টাস্ক হবে। সো এখানে একটা ইউনিডিরেকশনাল অ্যারো থাকবে এন্ড দ্য অ্যারোহেড মাস্ট পয়েন্ট টুয়ার্ডস দ্য ইনক্লুডেড ইউজ কেস। মানে এই যে ইনক্লুডেড ইউজ কেস সেটা বেস ইউজ কেস হচ্ছে যেটা জেনারেট হবে, যেটা আগেরটা, মানে এই জিনিসটা হলে আরেকটা জিনিস হবে। সো দ্য ফার্স্ট টাস্ক ইজ দ্য বেস ইউজ কেস, দ্য চেক আউট, and the second task, the included use case, is scan item. ওই দিকে হচ্ছে অ্যারোহেডটা হবে and লাইনটা হবে ড্যাশ লাইন। অবশ্যই এটা ইউনিডিরেকশনাল। এন্ড এখানে আসলে আমাদেরকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড লিখতে হবে, ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড কথাটা লিখে দিতে হবে, কারণ তা না হলে আসলে বোঝার ওয়ে নাই কে ইনক্লুড আর কে এক্সটেন্ড। হ্যাঁ, সো ইনক্লুড আর এক্সটেন্ডের যেহেতু মেকানিজম সেম, ড্যাশ লাইন, সো ইনক্লুডের কেসে ইনক্লুড লিখতে হয়, এক্সটেন্ডের কেসে আরেকটা ব্যাপার আছে বলছি, বাট সো ইনক্লুডেড কেসে আমার আসলে ইনক্লুড অথবা এক্সটেন্ড এটা পার্টিকুলারলি মেনশন না করে দিলে আপনার ডায়াগ্রামটা ফুললি ভুল হবে, বিকজ বুঝার কোনো ওয়ে নাই যে এটা কি ইনক্লুড হলো নাকি এক্সটেন্ড হলো। ওকে, সো একটা জিনিস একটু খেয়াল করেন যে আমি এখানে যে এক্সাম্পলটা বললাম, মানে এখানে একটা অ্যাক্টর থাকবে, অ্যাক্টরটা হচ্ছে চেক আউট করবে, যেটা করলে বাই ডিফল্ট আসলে আমার স্ক্যানও হয়ে যাবে আইটেমটা। তো ইন দিস কেস আসলে আমার অ্যাক্টরের সাথে স্ক্যান আইটেমের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন লেখার দরকার নাই, বিকজ আসলে অ্যাক্টর তো স্ক্যান করছে না, এটা সিস্টেমই স্ক্যান করছে। আমি চেক আউট করতে গেলে সিস্টেম বাই ডিফল্ট স্ক্যান করে দিচ্ছে। সো দ্য অ্যাসোসিয়েশন রিলেশনশিপ উইল বি বিটুইন দ্য অ্যাক্টর অ্যান্ড চেক আউট, নট বিটুইন দ্য অ্যাক্টর অ্যান্ড দিস থ্রি। সো এটা এই কেসে হবে না, বাট সামটাইমস ইন সাম কেসেস এমন হতে পারে যে আসলে ইনক্লুড যাকে করেছে তার সাথেও অ্যাসোসিয়েশন আছে, ইনক্লুড যে করেছে তার সাথেও অ্যাসোসিয়েশন আছে। যদি কিছু এক্সেপশনাল বা এডিশনাল কেস থাকে, যে একটা যদি আমি বলি যে ইউজার চাইলে নিজে থেকে টোটাল আর ট্যাক্স ক্যালকুলেট করতে পারবে, চেক আউটের দরকার নাই আলাদা করে, তখন হচ্ছে ইউজার থেকে আলাদা করে একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ থাকবে। সো এমন আর কি থাকতেও পারে, আপনার এটা মনে করবেন না যে ইনক্লুডেড তার মানে আসলে এখানে কখনোই কোনো রিলেশনশিপ থাকবে না, ইউজুয়ালি থাকে না, বাট এরকম কোয়েশ্চেনে কিছু এডিশনাল এক্সেপশনাল কোনো কথা থাকলে থাকতে পারে। সো includes relationship, I hope সবাই বুঝতে পেরেছেন। When use case 1 happens, use case 2 must happen. There is no single circumstance where use case 1 happens but use case 2 doesn't happen. মানে এমন কখনোই হবে না যে চেক আউট হয়েছে বাট স্ক্যান আইটেম হয় নাই, এটা কখনো পসিবল না। সো দিস ইজ অ্যান ইনক্লুডস রিলেশনশিপ। সো থার্ড যে টাইপের রিলেশনশিপ সেটা হচ্ছে ইনক্লুডের মতনই আরেকটা, এটা হচ্ছে এক্সটেন্স। এটাও দুইটা ইউজ কেসের মধ্যে রিলেশনশিপ। এক্সটেন্স এর দুইটা এন্ড পয়েন্ট থাকবে, দুইটা এন্ড পয়েন্টেই উই উইল হ্যাভ টু কিপ ইউজ কেসেস, নো অ্যাক্টরস, এখানে কোনো অ্যাক্টরের ইনভলভমেন্ট নাই, সিমিলার টু ইনক্লুড। সো এক্সটেন্ডের কেসে হচ্ছে আমাদের এটার কেসেও চিন্তা করতে হবে যে we have two use cases, one is use case 1 and the other is use case 2. use case 1 টা হলো base use case আর use case 2 টা হচ্ছে extend use case। এখন এই extends রিলেশনশিপটা যদি আমরা বুঝতে চাই তাহলে এটা বুঝতে হবে যে include থেকে এটা slightly different। include ছিল যে if use case 1 happens, use case 2 must happen. In case of extends, the relationship is if use case 1 happens, use case 2 may or may not happen, right? So under some conditions, if some conditions are followed, then use case 2 may happen, otherwise it will not happen. So use case 1 হলে use case 2 হতেও পারে নাও হতে পারে, এটা হচ্ছে extends। include হচ্ছে সব সময় হবে। সো এটার এক্সাম্পল আপনি চিন্তা করতে পারেন যে ইনক্লুডের যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, দ্যাট when you are logging in, always আপনার জন্য একটা ভেরিফিকেশন চাবে, তাই না? সো এটা একটা ইনক্লুড রিলেশনশিপ বিটুইন লগ ইন অ্যান্ড ভেরিফিকেশন। হাউএভার আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে আপনাকে একটা এরর দেখাবে, আপনি যদি ঠিক পাসওয়ার্ড দেন তাহলে আপনাকে এরর দেখাবে না। তার মানে when you enter your password or when you log in, basically log in যে ইউজ কেসটা, লগ ইন করতে গেলে সামটাইমস এরর দেখাবে, সামটাইমস এরর দেখাবে না, ডিপেন্ডিং অন আপনি পাসওয়ার্ড ঠিক দিয়েছেন নাকি না। সো ইফ ইউজ কেস 1 ইজ লগ ইন, use case 2 is show error অথবা display error message, then when use case 1 happens, use case 2 may happen. মানে when login happens, error message may or may not be shown depending on whether you gave the right or wrong password. So ওদের মধ্যে একটা extends relationship থাকবে। And extends relationshipটা আসলে দেখতে এরকমই, dashed line একটা arrowhead, the only difference is arrowheadটা উল্টায় যায়, মানে base use case এর দিকে থাকবে। ইনক্লুডের জন্য ডিরেকশনটা হচ্ছে ফ্রম বেস টু ইনক্লুডেড, আর এক্সটেন্ডের জন্য ফ্রম বেস
না, ফ্রম এক্সটেন্ড টু বেস, এটা হচ্ছে এক্সটেন্স এর রিলেশনশিপের ডিরেকশনটা। অ্যারোহেড থাকবে ওরকমই, এখানে ড্যাশ লাইনও দিতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু রাইট এক্সটেন্ড ইন অ্যাঙ্গেল ব্র্যাকেটস, বাট ডিরেকশনটা জাস্ট অপোজিট হবে আর কি, এরকম। So when use case 1 happens, use case 2 may or may not happen. When base use case happens, extended use case may or may not happen. Use case 2 only happens when some certain conditions are satisfied, otherwise it will not happen. And direction টা একটু খেয়াল করেন, from extended to base use case, and এখানে আমার extend লিখে দিতে হবে। তো কম্পিউটারে অনেক, ইন্টারনেটে অনেক এক্সাম্পল দেখবেন যে এক্সটেন্ড বা ইনক্লুড হচ্ছে গিয়ে ড্যাশ লাইনের ভিতরে লিখে দেয়া, আপনাদের যে হাতে করতে হলে ভিতরে লিখতে হবে, নট নেসেসারি। এটা আপনারা এভাবে দিতে পারেন, ইনক্লুডটা উপরে লিখতে পারেন, দ্যাট ইজ ফাইন। সো এটা আর কি লাইনকে ইন্টারসেক্ট করতে হবে, নট নেসেসারি। তো এক্সটেন্স রিলেশনশিপের মধ্যে যখন আমরা এক্সটেন্স দিব, তখন একটা অপশনাল জিনিস আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে এক্সটেনশন পয়েন্ট। সো ফর এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু প্লেস অ্যান অর্ডার ইন আ শপিং ওয়েবসাইট, অ্যান্ড এমন হতে পারে যে আপনি এই ওয়েবসাইটটা সবসময় অনলাইন পেমেন্ট নেয়, মানে এখানে ক্যাশ পেমেন্টের কোনো সিস্টেম নাই, সে অনলাইন পেমেন্টই নিবে। অ্যান্ড হচ্ছে সেটার জন্য হচ্ছে আপনার অনলাইনে কিছু মানে ব্যালেন্স থাকতে হবে, লাইক আপনার ক্রেডিট থাকতে হবে। আপনার যদি কিছু ব্যালেন্সে ইনসাফিসিয়েন্সি থাকে বা ক্রেডিট ইনাফ না থাকে, তাহলে সে আপনাকে আসলে ওইটা প্রসেস করবে, আপনাকে অর্ডার করতে দিবে না। সো এরকম যদি একটা সার্কামস্ট্যান্স হয়, then you can say that the base use case is place order and the extend use case is process insufficient credit. So this is an extended use case because it may or may not happen depending on the amount of credit that you have. So আপনার credit sufficient হতে পারে, insufficient হতে পারে। Insufficient হলে process insufficient credit, otherwise এইটা হবে না। That is why this is an extend use case. It may or may not happen. তো এর মধ্যে যে ড্যাশ লাইন দিয়ে নিচে এক্সটেন্ড লিখে দিতে হবে, নিচের দুইটা কথা লিখতে হবে না, এটা বোঝানোর জন্য বলা হয়েছে, আপনাদের জাস্ট এক্সটেন্ড লিখতে হবে। ওকে, সো এক্সটেনশন পয়েন্ট জিনিসটা কি? পয়েন্টটা হচ্ছে যেই কন্ডিশনটা বা যেই পয়েন্টে গিয়ে আসলে আমি জিনিসটা ডিসাইড করব যে এক্সটেন্ড হবে নাকি না, সেটাই হচ্ছে এক্সটেনশন পয়েন্ট। লাইক আপনার আসলে কোন টপিকটা, মানে কোন কারণে এই এক্সটেনশনটা আসতে পারে, প্রসেসিং ইনসাফিসিয়েন্ট ক্রেডিট, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ক্রেডিট লিমিট। মানে হলো যে এই কারণটাই, ইনসাফিসিয়েন্ট ক্রেডিট লিমিটের কোনো একটা ইস্যুতে আমার এখানে ইয়ে হতে পারে, এক্সটেন্ড হতে পারে। সো ওই পয়েন্টটা কি, ওই এক্সটেনশনের পয়েন্টটা কি, মানে কোন জায়গায় গিয়ে আমার এক্সটেন্ড করতে হচ্ছে, কোন কারণে আমার এক্সটেন্ড করতে হচ্ছে। ইনসাফিসিয়েন্ট ক্রেডিট লিমিট থাকলে আমার এক্সটেন্ড করতে হবে। সো ওইটাকে আমরা এক্সটেনশন পয়েন্টস দিয়ে লিখে দিতে পারি। এই যেভাবে কিউব যে বানাতে হবে নট নেসেসারি, এটাকে আপনারা বুলেট পয়েন্টসও দিতে পারেন, প্রবলেম নাই। সো এক্সটেনশন পয়েন্ট হচ্ছে এরকম, লাইক ইফ ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ক্রেডিট লিমিট, তাহলে সেটা এখানে লিখে দিবেন। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার প্রসেস ইনসাফিসিয়েন্ট ক্রেডিট হবে। সো এখানে পয়েন্টটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ক্রেডিট লিমিট, আর কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ক্রেডিট লোয়ার দ্যান অর্ডার অ্যামাউন্ট। সো এই ক্রেডিটটা যদি অর্ডার অ্যামাউন্টের থেকে কম থাকে, মানে অ্যামাউন্ট অফ ক্রেডিট দ্যাট ইউ হ্যাভ ইজ লেস দ্যান দি প্রাইস অফ দি আইটেম, দেন এই জিনিসটা আসলে হবে, এক্সটেন্ড কেসটা স্যাটিসফাই হলো, এখন প্রসেস করা হবে ইনসাফিসিয়েন্ট ক্রেডিট। আদারওয়াইজ এই কেসটা হবে না if you have sufficient credit আর কি। if the credit is not lower than the order amount, তাহলে এই কেসটা হবে না। সো এখানে পয়েন্টার কন্ডিশনটা ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে আছে, আপনারা হচ্ছে পয়েন্টটা লিখবেন এক্সটেনশনে। সো এইটা হচ্ছে অপশনাল স্টেপ। এক্সটেনশন পয়েন্টস যদি আপনি মেনশন নাও করেন, কোনো সমস্যা নাই, এটা মেনশন করতেও পারেন, নাও করতে পারেন। আপনারা করলেও মার্কে যা, না করলেও মার্কে তা, নো প্রবলেম। বাট যদি কোয়েশ্চেনে এক্সপ্লিসিটলি বলা থাকে যে মেনশন দ্য এক্সটেনশন পয়েন্টস, তাহলে ইউ উইল হ্যাভ টু মেনশন দ্য এক্সটেনশন পয়েন্টস, মানে এটা কম্পালসারি, তখন মেনশন না করলে মার্ক কাটা যাবে। বাট যদি লেখা না থাকে এক্সটেনশন পয়েন্টের বিষয় কিছু, তাহলে আপনি দেন না দেন মার্কে কোনো ডিফারেন্স নাই। সো এটা ছিল আমাদের এক্সটেন্স রিলেশনশিপ। সো আমরা এই ফিগারটা ইনক্লুড আর এক্সটেন্ড দেখি। সো when a customer wants to deposit funds, মানে সে হচ্ছে তার ব্যাংকে কিছু ফান্ড ডেপোজিট করলো। এখন ডেপোজিট করার পরে সেটা তো আসলে ডেটাবেজে আপডেট করতে হবে। মানে whenever you deposit funds as a customer in a bank, your balance must be updated. এমন কোনো কেস হবে না যে আপনি ডেপোজিট করলেন বাট ব্যালেন্স আপডেট হলো না, তাহলে তো এটা ফ্রড, তাহলে তো ব্যাংকটা ফ্রড। আপনি ব্যালেন্স পাঠালেন বাট আপনার কম্পিউটারে দেখাবে যে আসলে আপনার ব্যালেন্স এখনো বাড়ে নাই। তো এই জিনিসটা তো আসলে কখনো হবে না। দ্যাটস ওয়াই deposit funds থেকে include হবে কে, update balance. So whenever you deposit funds, balance update হবে। আবার whenever you withdraw funds, তখনও balance update হবে।
তো এই যে আমি যে কথাটা বলেছিলাম যে মাল্টিপল বেস ইউজ কেস থেকে একটা কমন এক্সটেন্ড ইনক্লুড ইউজ কেস রিলেশনশিপ থাকতেই পারে। আমরা আগে যে এক্সাম্পলটা দেখেছি সেটা ছিল কমন একটা সিঙ্গেল বেস থেকে মাল্টিপল ইনক্লুডেড, আবার মাল্টিপল বেস থেকে একটা সিঙ্গেল ইনক্লুডও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। তো এই কেসে তো আমরা দেখতেই পাচ্ছি যে ডেপোজিট করলেও আসলে ডেটাবেস আপডেট করতে হবে, আবার উইথড্র করলেও ডেটাবেস আপডেট করতে হবে। সো ইন বোথ কেসেস দেয়ার উইল বি অ্যান ইনক্লুড রিলেশনশিপ। আচ্ছা, এক্সটেন্ডের এক্সাম্পল কি? এক্সটেন্ড হচ্ছে সাপোজ একটা পার্টিকুলার কন্ডিশনের উপর ডিপেন্ড করে বোনাস ক্যালকুলেট হবে। যদি অ্যামাউন্ট 10,000 এর বেশি থাকে অথবা এজ কারো 55 এর উপরে থাকে, মানে যে আর কি ডিপোজিট করবে ফান্ড, তো তার অ্যাকাউন্টে যদি 10,000 এর বেশি টাকা থাকে অথবা তার এজ যদি 55 এর বেশি হয় when he is depositing funds, তখন হচ্ছে গিয়ে একটা বোনাস ক্যালকুলেট হবে শুধুমাত্র এই কন্ডিশনে। তো এটা লিখতে হবে না এখানে, আর কি বোঝানোর জন্য দেখানো আছে, এই পোর্শনটুকু আপনাদের দিতে হবে না ফিগারে। এটা আপনারা চাইলে এখানে এক্সটেনশন পয়েন্ট হিসেবে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সো calculate bonus will be calculated, মানে bonus will be calculated in some circumstances, like if this condition is satisfied. So this is an extend relationship, and notice that the direction is opposite to include. Although in both cases deposit funds is the base use case, still includer case base থেকে বের হচ্ছে অ্যারোটা, আর extend use case এর কেসে মানে extend relationship এর কেসে extend থেকে base এর দিকে যাচ্ছে অ্যারো ডিরেকশনটা। So this is how you write include and extend relationship. আচ্ছা, তারপরে হলো generalization. So একটা লাস্ট রিলেশনশিপ বাকি, এটা হচ্ছে generalization. Generalization হচ্ছে যদি আমার এমন অবস্থা থাকে যে আসলে অনেকগুলো ইউজ কেস আসলে কমন ভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, আই ডোন্ট হ্যাভ টু সেপারেটলি ইউজ অল দ্য ডিফারেন্ট ইউজ কেসেস। মানে হলো একটা কাস্টমার চাইলে পেপ্যাল, ক্রেডিট কার্ড অথবা ইএফটি যে কোনো ওয়েতে পে করতে পারে, হ্যাঁ। সো আমার তো আসলে যদি তিনটাই আসলে একই কাজ করে, তারা হচ্ছে পেমেন্টের জন্য রেসপন্সিবল, সো দ্যাট পারসন ক্যান পে উইথ দ্য হেল্প অফ পেপ্যাল অর ক্রেডিট কার্ড অর হোয়াটএভার। সো যেহেতু তাদের সবার কাজ আসলে একটা কমন জিনিস, সেটা হচ্ছে পেমেন্ট করার, আই ক্যান লাইক ইউজ আ জেনারেলাইজেশন রিলেশনশিপ, তিনজনকে আমি কমন মেক পেমেন্টে নিয়ে আসতে পারবো। এটার সুবিধা হচ্ছে যে আমার কাস্টমার থেকে আর তখন আলাদা করে তিনটা আলাদা অ্যাসোসিয়েশন ড্র করতে হবে না। আই ক্যান সিম্পলি ড্র আ সিঙ্গল অ্যাসোসিয়েশন টু মেক পেমেন্ট, সেখান থেকে আমি একটা জেনারেলাইজেশন দিয়ে দিলাম। অবশ্যই অ্যারো হেডটা হবে টুয়ার্ডস দ্য প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট, আর এগুলা হচ্ছে চিলড্রেন। চিলড্রেনরা হচ্ছে গিয়ে কি বলবো স্পেসিফিক, আর প্যারেন্টটা হচ্ছে জেনারিক। জেনারিক মানে হলো এটা হচ্ছে একদম জেনারেল সেন্সে যে কোনো টাইপের পেমেন্ট, আর চিলড্রেন হচ্ছে স্পেসিফিক, যে এক্স্যাক্টলি পেপ্যাল, এক্স্যাক্টলি ক্রেডিট কার্ড, এক্স্যাক্টলি ইএফটি। সো এগুলো হচ্ছে মানে প্যারেন্টটা হচ্ছে জেনারিক একটা আইডিয়া দিবে, আর এরা হচ্ছে একটা স্পেসিফিক আইডিয়া দিবে। সো একটাটা যদি তিন মানে সব স্পেসিফিকই আসলে তার অ্যাসোসিয়েশন থাকে, আমি জাস্ট একটা কমন অ্যাসোসিয়েশন দিয়ে দিতে পারবো টু দ্য জেনারিক প্যারেন্ট। সো দিস ইজ জেনারেলাইজেশন। তো এইটা তো জেনারেলাইজেশন বিটুইন আ ইউজ কেস অ্যান্ড আ ইউজ কেস, মানে আমি একটা ইউজ কেসকেই প্যারেন্ট বানালাম, আমি কিছু ইউজ কেসকেই চাইল্ড বানালাম। বাট এমনও হতে পারে দ্য জেনারেলাইজেশন ক্যান বি বিটুইন অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যান অ্যাক্টর। তো এটার এক্সাম্পল হলো এখানে দেওয়া আছে, সে একটা স্পেশাল কাইন্ড অফ কাস্টমার, একটা নন রেসিডেন্সিয়াল ফরেন কাস্টমার, সো সে হচ্ছে গিয়ে একটা স্পেশাল কাইন্ড অফ কাস্টমার। এখন এই কেসের জন্য আমরা যেটা করতে পারি যে এনআরএফসি কে চাইল্ড বানায়, কাস্টমারকে প্যারেন্ট বানায় ফেলতে পারি, তাহলে ডিরেকশনটা হবে টুয়ার্ডস দ্য প্যারেন্ট, এন্ড এনআরএফসি কাস্টমার উইল ইজ হোয়াট আ স্পেসিফিক কাইন্ড অফ কাস্টমার। আর কাস্টমার হচ্ছে জেনারিক, সে হচ্ছে এনআরএফসিও হতে পারে আর নন এনআরএফসিও হতে পারে। সো সে রেসিডেন্সিয়ালও হতে পারে আবার নন রেসিডেন্সিয়াল পয়েন্ট হতে পারে। সো আ কাস্টমার ক্যান বি অফ মেনি টাইপস, মানে সে জেনারিক, বাট এনআরএফসি হচ্ছে একদম স্পেসিফিক্যালি ওই টাইপের কাস্টমার। সো ইন দিস কেস এনআরএফসি হচ্ছে চাইল্ড আর কাস্টমার হচ্ছে প্যারেন্ট। তো এই জেনারেলাইজেশনটা আমরা কেন করলাম? তো এইটা তো কেন করেছি বোঝা গিয়েছে, বিকজ আমরা অ্যাসোসিয়েশন কমাতে চাচ্ছি, আমরা একটা কমন অ্যাসোসিয়েশন দিতে চাচ্ছি। বাট এটা আমরা কেন করলাম? এটা হচ্ছে ফর এক্সাম্পল দি এনআরএফসি কাস্টমার ক্যান ডু অল অফ দিস, মানে যে কোনো জেনারিক কাস্টমারই আসলে এটা করতে পারে, আবার এনআরএফসিও করতে পারে। মানে কাস্টমার যেই হোক না কেন, সে নন রেসিডেন্সিয়াল হোক রেসিডেন্সিয়াল হোক, সে সব টাইপের কাজই করতে পারে, ওপেন অ্যাকাউন্ট, ডেপোজিট ফান্ডস, উইথড্র ফান্ডস, এগুলো সবই করতে পারে। মানে প্যারেন্ট যা যা করতে পারবে, চাইল্ড তার সবই করতে পারবে, অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। সো প্যারেন্ট যা যা করতে পারছে, ইন দিস কেস ওপেন অ্যাকাউন্ট, ডেপোজিট, উইথড্র, চাইল্ডও সেটা করতে পারছে। একটা জেনারেলাইজেশন দেয়া মানে হলো কাস্টমারের সাথে তিনটা আছে, আবার এনআরএফসির সাথেও তিনটা আছে। সো এভাবে আপনারা চিন্তা করতে পারেন, ইফ দ্য কাস্টমার ক্যান ডু সামথিং, অবশ্যই তার চাইল্ড ক্যান অলসো ডু দ্য সেম থিং। হাউএভার
The child can convert currency, but the parent cannot. So NRFC কাস্টমারের জন্য এই টাস্কটা হচ্ছে ইউনিক, যেটা অন্য কোনো টাইপের কাস্টমার করতে পারে না। সো কাস্টমার থেকে আসলে আমি অ্যাসোসিয়েশন ড্র করতে পারবো না। ইন দ্যাট কেস আমি চাইল্ড থেকে কোনো টাস্ক যদি ড্র করি, দ্যাট উইল মিন দ্যাট দিস ইজ ওনলি ফর দ্যাট চাইল্ড অ্যান্ড নট ফর দ্যাট প্যারেন্ট। বা প্যারেন্টের জন্য কিছু দেওয়া মানে হলো দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ প্যারেন্ট এন্ড চাইল্ড। এরকম সিনারিও যদি হয় যে আপনাদের আসলে একটা স্পেশাল কাইন্ড অফ টাস্ক থাকতে পারে একটা স্পেশাল কাইন্ড অফ অ্যাক্টরের জন্য, দেন ইউ ক্যান ইউজ ইনহেরিটেন্স। এই জেনারেলাইজেশনের জন্য আসলে আমরা মাল্টিপল চিলড্রেনও ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, একজনও ইউজ করা যাবে, নো প্রবলেম। So in this case, the child is actually, the NRFC customer is actually only converting currency. No other customer can convert currency. And NRFC customer আসলে এই তিনটা কাজই করতে পারে, সে আসলে সব কাজই করতে পারে, বাট কাস্টমার হচ্ছে এই তিনটা কাজ করতে পারে। So this is how you draw actor generalization. So এই পুরো ইউজ কেস ডায়াগ্রামটা আমরা দেখি। কাস্টমার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাবে, যেটার জন্য হেল্প করবে একটা ব্যাংক এমপ্লয়ি। সো দ্য ব্যাংক এমপ্লয়ি হেল্পস দ্য কাস্টমার টু ওপেন দি অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই দ্য ব্যাংক এমপ্লয়ি ইজ আ সেকেন্ডারি অ্যাক্টর অ্যান্ড কাস্টমার ইজ আ প্রাইমারি অ্যাক্টর। এনআরএফসি কাস্টমারও তার মানে অবশ্যই প্রাইমারি অ্যাক্টর, বিকজ সে একটা টাইপ অফ কাস্টমার। একজনকে জেনারেলাইজেশন করলে সে সেম টাইপের অ্যাক্টর হয়, মানে আমি যদি ব্যাংক এমপ্লয়িকে জেনারেলাইজ করতাম সেও সেকেন্ডারি অ্যাক্টর হতো। এই কেসে কাস্টমার যেহেতু জেনারেলাইজ করেছি, সো তারা দুজনই প্রাইমারি অ্যাক্টর। ওকে, সো এরপরে হচ্ছে the customer can open an account, they can deposit some funds, but while depositing funds, it must include the update balance use case, because always when you deposit funds, balance will be updated. And in some cases, bonus can be calculated. So this is an extends relationship. When you withdraw funds, balance is also updated. This is also an include relationship. NRFC customer জন্য currency convert করে দেওয়া হয়, and এটা একটা generalization relationship. সো এই কন্ডিশনটা আপনাদের লিখতে হবে না, লিখতে পারেন চাইলে এক্সটেনশন পয়েন্ট হিসাবে, বাট দরকার নেই। সো ইউজ কেস এই ডায়াগ্রামটার সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কনফিউশন আছে? নো ম্যাম, ক্লিয়ার ম্যাম। সো দিস ইজ হাউ ইউ এসেনশিয়ালি ড্র আ ইউজ কেস ডায়াগ্রাম। আমি খুব ডিটেইলে আর কি প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে বলেছি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। Right, so these are the elements of use case diagram. Use case মানে হচ্ছে it is a feature or a task. Actor হচ্ছে anyone who interacts with the system. It can be a person, organization, external device, etc. A relationship is a relation between an actor and a, আচ্ছা, so এখানে রিলেশনশিপ বলতে জাস্ট অ্যাসোসিয়েশন বোঝানো হয়েছে আর কি, ওরা ইনক্লুড এক্সটেন্ড কে আলাদা করে দিয়েছে। সো এখানে রিলেশনশিপ হবে না, আই থিঙ্ক ইটস বেটার ইফ অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইজ রিটেন হিয়ার। Anyway, so association is the relationship between actor and a use case, যেটা একটা স্ট্রেট লাইন দিয়ে দেখানো। সিস্টেম হচ্ছে ওই এন্টায়ার সিস্টেম বাউন্ডারিটা একটা বক্স দিয়ে দেখাতে হয়। ইনক্লুড হচ্ছে use case 2 will happen when use case 1 happens. Extend হচ্ছে use case 2 may or may not happen when use case 1 happens. Generalization হচ্ছে inheritance. ওকে, সো আমরা ইউজ কেসের এক্সারসাইজ দেখি। হ্যাঁ বলেন ম্যাম। আপনি এর আগে যে ডায়াগ্রামটা দেখালেন ম্যাম, এখানে হচ্ছে মানে সিস্টেমটা ম্যাম করা ছিল না। আপনি বলছেন যে সিস্টেম যাতে আমরা দিয়ে দিই, তো ম্যাম এটা কি কাস্টমার বাদ দিয়ে বাকি পার্টটার মধ্যে কি হবে? হ্যাঁ, এই যে এভাবে হবে, মানে কাস্টমার আর ব্যাংক এমপ্লয়ি বাইরে থাকবে, ঠিক তাদের মধ্যে, মানে এনআরএফসি কাস্টমারও বাইরে থাকবে, ঠিক তাদের মধ্যে একটা বক্স থাকবে। মানে আসল কথা হচ্ছে সব ইউজ কেস গুলো বক্সের ভিতরে থাকবে আর অ্যাক্টর গুলো বক্সের বাইরে থাকবেন, তাদের থেকে রিলেশনশিপ ড্র করা। জি ম্যাম, বুঝতে পারছি। Okay, so this is an example. Draw a use case diagram for ELMS. Assume that ELMS contains the following features only. Students and teachers can log in, students can enroll in courses, and teachers can upload the files. So in this case, বুঝাই যাচ্ছে স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি অ্যাক্টর, বিকজ স্টুডেন্ট যদি কোর্সে এনরোল করতে না চাইতো তাহলে আসলে টিচারদের ফাইল আপলোড করার প্রশ্নই উঠতো না। সো স্টুডেন্ট থাকবে বাম দিকে, টিচার থাকবে ডান দিকে, এন্ড দিস ইজ দ্য সিস্টেম বাউন্ডারি। আপনার সিস্টেমের নামটা লিখে দিবেন বাউন্ডারি একদম উপরে। সো আপনাদের কেসে হচ্ছে কি আপনাদের প্রজেক্টের নেমটা, মানে সিস্টেমের নেমটা থাকবে একদম উপরে। আচ্ছা, এরপরে হলো প্রথম টাস্কটা কি, both of them can log in. So login use case is applicable or is associated with both student and teacher. So there will be association lines from student and teacher to log in. While logging in, এখানে কিন্তু এক্সপ্লিসিটলি বলা নাই যে আসলে ভেরিফিকেশন ইস্যু হবে আর
এরর মেসেজ দেখাবে, এটা আপনাদের অ্যাজিউম করতে হবে। সো ইউজ কেসে কিছু কিছু কেসে আপনাদের বলে দেওয়া হবে না, সেটা আপনাদের অ্যাজিউম করতে হবে। ইন দিস কেস আমরা তো জানি যে যখনই লগ ইন করতে যাই তখনই হচ্ছে আমাকে সে ভেরিফিকেশন চাবেই। সো দিস ইজ অ্যান ইনক্লুড রিলেশনশিপ। আর আচ্ছা, এখানে ড্যাশ ট্যারো থাকবে অবশ্যই, এখানে ড্যাশ ট্যারো বোঝা যাচ্ছে না মনে হয়। সো এখানে ড্যাশ ট্যারো থাকবে, আর ইনক্লুড এক্সটেন্ড আপনারা উপরে লিখতে পারেন। আর এক্সটেন্ড হচ্ছে ডিসপ্লে এরর while you are logging in. Sometimes error will be displayed and sometimes it might not. The direction will be from display error to login. তারপরে a student can enroll in courses. So student থেকে enroll in course একটা থাকবে রিলেশনশিপ। আর টিচার্স ক্যান আপলোড ফাইলস, সো টিচার থেকে আপলোড ফাইলের একটা ইয়ে থাকবে। সো এখানে অ্যাকচুয়ালি লজিক্যাল অর্ডারে টপ টু বটম দেখানো আছে কিন্তু ইউজ কেসেস। আগে লগ ইন, এরপরে এনরোল করলো কোর্সেস, আর টিচার চাইলে ফাইল আপলোড করতে পারবে। So student is the primary actor, teacher is the secondary actor. You can see include and extend relationship, and this is basically the system boundary. তো এটা হচ্ছে একটা ইউজ কেসের এক্সারসাইজ। আচ্ছা, আমরা ইউজ কেস দেখলাম, আমরা আরো কিছু এক্সাম্পলস দেখবো। আগে আমরা দেখি ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম কিভাবে লিখতে হয়। তো ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম যেটা আপনাদের প্রেজেন্টেশনে থাকতে হবে আর কি, দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামটা থাকতে হবে আপনাদের এন্টায়ার সিস্টেমের। সো আপনাদের 3-4টা সাবসিস্টেম তো থাকতেই পারে। লগ ইন হতে পারে, তারপর আপনি মেইন টাস্ক হতে পারে যে আপনি হচ্ছে গিয়ে সেল সামথিং অথবা বাই সামথিং, যত যাই হোক এখানে 10-12টা ইউজ কেসও থাকতে পারে। সো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউর প্রজেক্ট, ওটার উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে বানাবেন। এখন এমন হতে পারে যে আপনাদের মনে হচ্ছে আসলে অনেক অনেক ইউজ কেস হয়ে যাবে, তো ওটাকে একটু ছোট করার ট্রাই করেন। তো কিছু কিছু অ্যাকশন তো লেখার দরকার নাই, মানে কিছু কিছু অ্যাকশন অ্যাকচুয়ালি বাই ডিফল্ট লাইক ডিসপ্লে হোম পেজ, এইসব জিনিসপত্র লেখার আসলে দরকার নাই মানে ইউজ কেসের ডায়াগ্রামে, বিকজ those are very trivial actions. So আপনি একদম মেইন যে অ্যাকশনগুলো মোটামুটি ওগুলা কভার করেন, এক পেজে যেন হয়ে যায় 10-12-15 যতগুলা ইউজ কেস হোক, সেটা যেন আপনার ফুল সিস্টেমকে কভার করে, অ্যাটলিস্ট মেইন ইস্যুগুলাকে কভার করে। আবার এই যে মাত্র 4-5টা দিয়ে কিন্তু ইউজ কেস বানাবেন না, হ্যাঁ, মাত্র 4-5টা খুবই বেশি হাই লেভেল। এটা তো অনেক ছোট একটা স্পেসিফিকেশন ছিল, দ্যাটস ওয়াই 4-5টা ইউজ কেস ছিল, বাট আপনাদের তো স্পেক্ট একটু বেশি হবে। তো ওটার উপর ডিপেন্ড করে ইউজ কেস ডায়াগ্রাম বানাবেন। আচ্ছা, সেকেন্ড টাস্ক কি আপনাদের প্রেজেন্টেশনে, সেটা হচ্ছে ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম। আপনারা আপনাদের ইউজ কেসগুলোর মধ্যে ধরেন আপনাদের 10টা ইউজ কেস আছে, এর মধ্যে একটা ইউজ কেস আপনাদের মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো পিক দ্যাট ইউজ কেস which is more important than any other use case, যেটা আপনারা বুঝবেন আসলে আপনাদের প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট। সো এই প্রজেক্টটা আমি যদি একটা এলএমএস বানানোর প্রজেক্ট হতো, আমার কাছে মনে হতো যে অ্যাকচুয়ালি এই ইউজ কেসগুলোর মধ্যে এনরোল ইন কোর্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। সো আমি কি করবো, আমি এনরোল ইন কোর্সটাকে ডিসক্রাইব করবো। So in use case descriptive form, you pick a single use case that is important and then describe that. So in this case, আমরা enroll in course টাকে describe করব। So এটা describe করার সিস্টেম আছে, এখানে আমাদের কয়েকটা পয়েন্ট থাকতে হবে, পয়েন্টগুলো এখানে লেখা আছে। প্রথমে ইউজ কেসের নেম এন্ড নাম্বার থাকতে হবে। সো আপনারা একটা নাম্বার দিবেন ইউজ কেসে, তো ইউজুয়ালি 1 দিতে পারেন, বিকজ আপনারা তো জাস্ট একটাকেই describe করবেন, সো ওটাকে 1 দিলেই হয়ে যায়। সো একটা ইউজ কেসের নাম্বার এন্ড তার নেমটা, সেই ইউজ কেসের প্রাইমারি অ্যাক্টরটা কে। আচ্ছা, প্রাইমারি অ্যাক্টর গেল, সেই ইউজ কেসের স্টেক হোল্ডার এন্ড ইন্টারেস্ট কারা, মানে প্রাইমারি অ্যাক্টর বাদেও তো কিছু স্টেক হোল্ডার থাকতে পারে, মানে যাদের আসলে স্টেক আছে সিস্টেমের সাথে, তারা কারা। কিছু প্রি কন্ডিশন এন্ড পোস্ট কন্ডিশন থাকতে হবে। সাকসেস সিনারিও এন্ড অল্টারনেট সিনারিও, মানে একটা সাকসেসফুল টাস্ক করতে হলে আসলে পাথে কি ফলো করতে হবে, আর অল্টারনেট পাথ হলে সেখানে কি কি হবে। তারপরে হলো ফাইনালি ইস্যুস, মানে এটা অপশনাল, কিছু মানে এরর বা এরকম রিলেটেড কোনো কিছু হলে সেখানে কি হতে পারে। সো এই জিনিসটা একটা অপশনাল স্টেপ, 8 নাম্বার স্টেপটা। তো এই 8টা পয়েন্ট হচ্ছে থাকতে হবে আপনাদের, ইস্যুটা অপশনাল থাকা ভালো। সো 3 নাম্বার পয়েন্টটা একটু বুঝাতে পারেন। কোন পয়েন্টটা? 3 নাম্বার স্টেক হোল্ডার্স এন্ড ইন্টারেস্ট, মানে হচ্ছে প্রাইমারি অ্যাক্টর বাদে অ্যাকচুয়ালি যারা অ্যাক্টর আছে, আপনি এভাবে চিন্তা করতে পারেন, তারা হলো সেকেন্ডারি অ্যাক্টর। হ্যাঁ, সেকেন্ডারি অ্যাক্টর যারা, তারা হলো কি আমার স্টেক হোল্ডার্স এন্ড ইন্টারেস্টস। সেখানে যদি অন্য এক্সটার্নাল সিস্টেমও হয় আমি সেটাও লিখতে পারবো। তো কারা আসলে কাদের স্টেক আছে আমার সিস্টেমে, সো ওরা হলো গিয়ে যারা ইনভলভড উইথ দিস সিস্টেম। তো এমন হতে পারে ছিল। হ্যাঁ বলেন। অ্যাডমিন মানে এই ক্ষেত্রে কি ধরনের আমি সেটা এক্সাম্পলটা দিতে চাচ্ছিলাম যে আপনার এখানে হলো কোনো অ্যাডমিন, সো এই ইউজ কেস ডায়াগ্রামে কোনো অ্যাডমিন নাই, হ্যাঁ, but an admin can also be a stakeholder in this system because admin এর তো একটা স্টেক আছে এই সিস্টেমে। অ্যাডমিন হচ্ছে লগ ইন করার সময় তার ক্রেডেনশিয়ালস কি প্রপারলি আছে নাকি, সে কি একটা অথেন্টিক ইউজার নাকি, এটা অ্যাডমিন ভেরিফাই করে।
সো সেকেন্ডারি অ্যাক্টরসরাও থাকবে, আবার যাদের যাদের একটু এক্সটার্নাল স্টেকও থাকতে পারে, ইন্টারেস্ট থাকতে পারে ইন দ্য সিস্টেম, ওদেরকেও আপনি স্টেক হোল্ডার্স হিসাবে রাখবেন। সো অ্যাডমিন যদি আপনার সিস্টেমের পার্ট নাও হয়ে থাকে, আপনি তাকে স্টেক হোল্ডার রাখতে পারবেন। বাট আই থিঙ্ক ইন মোস্ট অফ ইউর প্রজেক্টস অ্যাডমিন অ্যাকচুয়ালি সিস্টেমের পার্টি থেকে থাকে সেকেন্ডারি অ্যাক্টর হয়ে, সো ওদেরকে আপনারা স্টেক হোল্ডার হিসাবে রাখতে পারেন। তো আমরা এখন এক্সাম্পল দেখি এটার, যে সো এখানে 8টা পয়েন্টই আছে, আপনারা 8টা পয়েন্টই রাখার ট্রাই করবেন। ইস্যুটা হচ্ছে অপশনাল, সো দেয়ার মাস্ট বি ইদার 7 or 8 পয়েন্টস। সো প্রথমে হচ্ছে ইউজ কেস নাম্বারটা কোলন দিয়ে ইউজ কেসের নেমটা। সো ইউ হ্যাভ আ ইউজ কেস নাম্বার এন্ড আ ইউজ কেস নেম। তারপরে হলো প্রাইমারি অ্যাক্টর, যেটা হলো স্টুডেন্ট ইন আওয়ার কেস। স্টেক হোল্ডার্স এন্ড ইন্টারেস্ট কি কি, এই যে স্টুডেন্ট মানে প্রাইমারি অ্যাক্টরও কিন্তু চলে আসবে। স্টেক হোল্ডার বলতে আসলে আমি যদিও বললাম যে প্রাইমারি বাদে বাকি যারা আছে ওরা সবাই আসবে, অ্যাকচুয়ালি যেহেতু প্রাইমারিদেরও স্টেক আছে, তারাও আসলে স্টেক হোল্ডারের মধ্যে পড়বে। বেসিক্যালি সবাই, প্রাইমারি অ্যাক্টরটা আলাদা করে পয়েন্ট করা হয়, আর স্টেক হোল্ডার হচ্ছে যাদের যাদের সিস্টেমের সাথে স্টেক আছে তারা সবাই। সো স্টেক হোল্ডারের আন্ডারে স্টুডেন্টও আসবে, টিচারও আসবে, অ্যাডমিন আসবে। অ্যান্ড ইন্টারেস্টস মানে ওই স্টেক হোল্ডারের আসলে ইন্টারেস্টটা কি আমার সিস্টেমের সাথে, ওইটাও মেনশন করতে হবে। সো একটা স্টুডেন্টের ইন্টারেস্ট হলো দে ওয়ান্ট টু গেট সাকসেসফুলি এনরোলড ইন দ্য ডিজায়ার্ড কোর্স, এটা লিখতে হবে। টিচারের ইন্টারেস্ট হলো want students to enroll in his or her course. Admin holo needs to make sure that both the teacher and the student have the username and password in order to log into the system. So jodio admin er kono direct use case er sathe connection nai ekhane, still the admin has some stake or interest. So eta hocche prothom tinta point. Ebar amra dekhi precondition and postcondition. So in order for a student to properly enroll into a course, there are two preconditions. The first precondition is the student should be an authorized user. That means that the student should be a student of UIU. The student should know the username and password for logging in. যদি না জানে তাহলে তো সে লগইনই করতে পারবে না, আর লগইন না করতে পারলে তো এনরোলই করতে পারবে না। সো এনরোল করার জন্য কি কি প্রিকন্ডিশন লাগবে, এই দুইটা। পোস্ট কন্ডিশন, the enrollment remains even when the student logs out. সো একটা স্টুডেন্ট এনরোল করে লগ আউট করে ফেললো, তবুও যেন এনরোলমেন্টটা থেকে থাকে। মানে আমি একবার এনরোল করে লগ আউট করলাম, আমার এনরোলমেন্টটা মুছে গেল, তাহলে তো এটা একটা ফ্লড ওয়েবসাইট, এটা যেন না হয়। পোস্ট কন্ডিশন হচ্ছে আমি এনরোল করার পরে যেন এটা থেকে যায়, আর ডেটাবেসে যেন চেঞ্জেস গুলা প্রপারলি হয়ে থাকে, যাতে পরে যখন আমি আমার এনরোলড কোর্স লিস্টটা দেখতে চাই, আমি যেন নতুন কোর্সটা দেখতে পারি। সো দ্য স্টুডেন্ট ক্যান সি দ্য নিউ কোর্স ইন his or her enrolled course list. So this is a post condition. আচ্ছা, সাকসেস সিনারিও কি হবে, এটা আপনাদের মেইন সাকসেস সিনারিওটা, মানে এই ইউজ কেস যেটা হচ্ছে গিয়ে মেইন ইউজ কেসটা যেটা নিয়ে আমরা কাজ করছি, ইম্পর্টেন্ট একটা ইউজ কেস যেটাকে আমরা ডিসক্রাইব করছি, সেটার মেইন সাকসেস সিনারিও কি, মানে স্টুডেন্ট এনরোল করার জন্য আসলে আমার কি স্টেপ ফলো করতে হবে, ওই সিনারিওটা একদম স্টেপ বাই স্টেপ পয়েন্ট দিয়ে দেখাতে। So firstly, the student goes to a website, then the student logs into the system using the username and password, then the student navigates to the available courses page from the home page, then student finds the desired course and clicks on the enroll button, then finally the student is enrolled in the course. So এটা হচ্ছে মেইন যে সাকসেস সিনারিও সেটা। আচ্ছা, তারপরে হলো অল্টারনেট সিনারিও হচ্ছে, আচ্ছা অল্টারনেট সিনারিও হলো যে এমন কিছু কেসেস যেটা আসলে আপনাদের সিস্টেম জেনারেটেড এরার্স না, বাট আপনি কোনো প্রবলেম ফেস করছেন, এন্ড এই প্রবলেমটা আসলে সলভ করতে হবে ম্যানুয়ালি, মানে আসলে আপনার সিস্টেম ইজ নট রেডি টু সলভ দিস প্রবলেমস, মানে এমন একটা সিনারিও যেটা নিয়ে আসলে সিস্টেমটাকে আপনি প্রিপেয়ার করে রাখেন নাই, আপনার সিস্টেম আসলে ইজ নট রেডি টু হ্যান্ডেল দিস ইস্যুস, সেটা হচ্ছে একটা অল্টারনেট সিনারিও। সো ফর এক্সাম্পল দ্য সিস্টেম ইজ নট রেসপন্ডিং, এটা একটা অল্টারনেট সিনারিও। সো ওয়েট ফর দ্য সিস্টেম টু রেসপন্ড, এটার জন্য আসলে আপনার সিস্টেম রেডি না, আপনি হচ্ছে সিস্টেমটা রেসপন্সিভ না, এটার জন্য আসলে আপনার ওয়েট করতে হবে, ম্যানুয়ালি ওয়েট করতে হবে আনটিল দ্য সিস্টেম রেসপন্স। সো এটা হচ্ছে একটা অল্টারনেট সিনারিও। তারপরে এমন হতে পারে দ্য স্টুডেন্ট মে নট ফাইন্ড দ্য কোর্স ইন দ্য লিস্ট, এটার সলিউশন হচ্ছে স্টুডেন্ট নিডস টু কন্ট্যাক্ট দ্য কোর্স টিচার। তারপরে ELMS might ask for an enrollment key and student will not be able to enroll without the key. So এটা হচ্ছে student needs to go to the course teacher and ask for the enrollment key. So all of these, please notice that these are not situations that are prepared by the system, এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হচ্ছে স্টুডেন্টদের। তো এটা হচ্ছে যেটা সিস্টেম আসলে প্রিপেয়ার করে রাখে নাই, একটা অল্টারনেট পাথ সেটা। সো অল্টারনেটলি কি হতে পারে, এটার সলিউশনটা কি হবে, দুইটাই মেনশন করতে হবে। আর ইস্যুস হচ্ছে যে সিস্টেম আসলে প্রিপেয়ার্ড, এখন আমার একটা এরর আসলো, এই সিস্টেমটা আসলে আমাকে এখন এরর মেসেজটা দেখাবে, লাইক ইফ দ্য ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ নট কারেক্ট দেন দ্য সিস্টেম উইল গিভ an error message. So this is an issue. The issues গুলো হচ্ছে like optional টাইপের। তারপরে হলো যে আপনি সার্চিং ফর কোর্সেস,
an error message will be shown that these courses are not available. So আমি যদি একটা ভুল কোর্স সার্চ করি তাহলে এটা একটা ইস্যু হবে। সো এগুলো হচ্ছে ইস্যু। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা পয়েন্ট আছে, আপনাদের 8টা পয়েন্টই থাকতে হবে আর কি। মোটামুটি ভাবে এক্সপ্লেইন করবেন, স্লাইডটা যেন বেশি বড় না হয়, 3 মিনিটে যেন কভার করা যায়। সো আপনারা ভাগ করে নিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনারা কি ইউজ কেস দিয়ে ডিভাইড করবেন নাকি ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম, মানে এভাবে করবেন নাকি যে একজন ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম, নাকি দুজন মিলে ইউজ কেস ডিসক্রাইব করে একজন ডেসক্রিপটিভ ফর্ম ছোট করে বললেন, এগুলো সবই আপ টু ইউ, ডাজন্ট ম্যাটার। বাট হোয়াট এভার হ্যাপেন্স, প্রেজেন্টেশনটা 3 থেকে 4 মিনিটের বেশি যেন না। 3 মিনিটের কম হলো প্রবলেম নাই, বেশি কম করেন না, মানে 3 মিনিটই এক্সাক্ট হতে হবে এমন না, বা 4 এর বেশি যেন না, 2 এর কম যেন না, এরকম টাইপের একটা উইন্ডো আর কি ফলো করেন। আর হচ্ছে যে আমি বাকিদেরকে কোয়েশ্চেন আস্ক করবো। সো এভরি গ্রুপ হ্যাজ মাল্টিপল মেম্বার্স এক্সেপ্ট সাম আই থিঙ্ক। সো বাকিদেরকে কোয়েশ্চেন আস্ক করা হবে। সো যারা সিঙ্গল মেম্বার গ্রুপ তারা মোটামুটি 2 মিনিটে দিলে হবে, বাট কাজ কিন্তু সেম, ওদেরও ইউজ কেস ডায়াগ্রামই করতে হবে অ্যান্ড একটা ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মও বানাতে হবে। আচ্ছা, আপনাদের এই স্লাইডটা, যেটা আসলে 2টা স্লাইডই আপলোডেড, 2-3টা স্লাইড যা আছে আমি পড়াচ্ছি সবগুলাই আপলোডেড। সো আপনারা সবগুলোর মধ্যে থেকে ইউজ কেসের এক্সাম্পলস গুলো দেখবেন। ম্যাম আমাদের প্রেজেন্টেশন তো শুধুমাত্র ইউজ কেসের উপরেই, তাই না? হ্যাঁ, শুধু ইউজ কেস ডায়াগ্রাম এন্ড ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম দুটোই থাকতে হবে। ম্যাম আমাদের কি এটা সাবমিট করতে হবে? এটা হচ্ছে আপনাদেরকে ক্লাসে প্রেজেন্ট করতে হবে এন্ড ইএলএমএস এ আপলোড করে দিন পাওয়ার পয়েন্টটা। একটা গ্রুপ থেকে একজনকে আপলোড করলেই হবে। ওকে ম্যাম। ওকে, সো এই স্লাইডের মধ্যে আরো কিছু ইউজ কেসের এক্সাম্পলস আছে, এগুলো তো আমি যা যা বললাম সেগুলাই রিপিট কথাবার্তা। এই যে ম্যান্ডেটরি রিলেশনশিপ, ইনক্লুড, এক্সটেন্ড হচ্ছে অপশনাল রিলেশনশিপ, এগুলা মানে সব স্লাইডে আসলে একই কথা বলা আছে, একটা স্লাইড ধরে দেখলেই হবে। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা পেশেন্ট হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট করবে, তো পেশেন্ট ক্যান মেক অ্যাপয়েন্টমেন্ট অর ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, সেটার জন্য হেল্প করে হচ্ছে স্কেজুলার। তো পেশেন্ট হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যাক্টর, বাকিরা সবাই সেকেন্ডারি, ডক্টর অ্যান্ড ক্লার্ক। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য হেল্প করে হচ্ছে স্কেজুলার, আর মেডিকেশন সে রিকোয়েস্ট করবে হচ্ছে ডক্টর থেকে, তারপরে সে পে বিল করবে, যেটা আসলে ক্লার্ক হেল্প করবে। যেটা খুবই সিম্পলিস্টিক একটা ডায়াগ্রাম, এখানে কোনো ইনক্লুড এক্সটেন্ড নাই। তারপরে এটা চিন্তা করতে পারেন যে একটা ইউজার একটা কোম্পানির, আচ্ছা সো একটা ইউজার আছে, ইউজারের একটা অ্যাডমিন আছে, সো একটা কোম্পানি আছে। তো একটা ইউজার হচ্ছে কি একটা মানে সাইন আপ অথবা লগ ইন করে, সেটার মধ্যে ইনক্লুডে ভ্যালিডেশন চেক ইন থাকবে, এখানে চাইলে এক্সটেন্ড দিয়ে এররও দিয়ে দেওয়া যেত। তো ইউজার হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করবে, এখন কোম্পানি হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট ডিসকভার করবে, তারপরে সে পিপল ডিসকভার করবে, রিক্রুট করবে পিপল, দুজনই প্রাইমারি অ্যাক্টর, বিকজ কোম্পানিরও একটা স্টেক আছে। ইনিশিয়েট করবে সে প্রজেক্ট ডিসকভার করার কাজ, আর ইউজার ইনিশিয়েট করবে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করার কাজ। সো এখানে ইন দিস কেস দুজনই প্রাইমারি অ্যাক্টর। তারপরে হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে একটা লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার এক্সাম্পলটা বলছিলাম, যেটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখলাম। সো একজন লিভ রিকোয়েস্ট করবে, আরেকজন হচ্ছে গিয়ে লিভ সেটা রেসপন্ড করবে। সো ফর এক্সাম্পল লগ ইন অ্যান্ড লগ আউট ফ্রম দ্য সিস্টেম, তারপরে আপডেট প্রোফাইল। সো দেখতে পাচ্ছেন যে আপনাদের ফুল সিস্টেমের যে ইউজ কেস ডায়াগ্রাম, এখানে অনেকগুলা ইউজ কেস থাকতে পারে, কারণ এটা একটা ফুল সিস্টেমের মানে একটা বড় সড়ো সিস্টেমের একটা ইউজ কেস ডায়াগ্রাম। এখানে কোনো ইনক্লুড এক্সটেন্ড নাই, বাট আপনাদের জন্য অবশ্যই থাকে ইনক্লুড এক্সটেন্ড, অ্যাটলিস্ট একটা ইনক্লুড একটা এক্সটেন্ড তো থাকতে হবেই। এটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনে, এগুলোর বেশি থাকতে পারে এন্ড থাকাটাই স্বাভাবিক, বিকজ আপনাদের তো ডিফারেন্ট জিনিসের উপর ডিপেন্ড করবে। জেনারেলাইজেশন রাখা ভালো, বাট জেনারেলাইজেশন ম্যান্ডেটরি না। এমন হতেই পারে যে আপনার জেনারেলাইজেশন নাই একদম ইউজ কেস ডায়াগ্রামে, সো ইটস নট ম্যান্ডেটরি, বাট ডেফিনেটলি কিপ অ্যাসোসিয়েশন ইউজ ইনক্লুডস অ্যান্ড এক্সটেন্ডস। সো এখানে আর কি এরকম কয়েকটা ইউজ কেসের এক্সাম্পল আছে। আরেকটা আছে হায়ার লয়ার সিস্টেমস, একটা ক্লায়েন্ট থাকে, সে ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্টের জন্য কিছু করে। তারপরে হলো সাবস্ক্রিপশন এন্ড পেমেন্ট ম্যানেজমেন্ট করে, যেটা আসলে এসএসএল কমার্সও। এসএসএল কমার্স কিন্তু কোনো মানুষ না, বাট সে কিন্তু আসলে একটা অ্যাক্টর। তারপরে হলো গিয়ে এরর জেনারেট হতে পারে, যেটা হচ্ছে এক্সটেন্ড। ভেরিফিকেশন অবশ্যই একটা ইনক্লুড থাকবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্টের সময় একটা রেটিং এন্ড রিভিউ থাকতে পারে, এটা একটা অপশনাল স্টেপ। তারপর সার্চ করতে পারে আসলে সবাই, সেটার সার্চ অপশন। ব্লগ ম্যানেজমেন্টের জন্য আসলে এসএসএল কমার্স বাদে সবাই রিলেটেড, ভিজিটর বাদে সবাই রিলেটেড, ভিজিটর কখনো ব্লগ ম্যানেজমেন্টে রিলেটেড থাকবে না। অ্যাডমিন হচ্ছে সিস্টেম সেটিংস ম্যানেজমেন্ট করবে, যেটা অন্য কেউ ইনভলভ না। সো এগুলো হচ্ছে কিছু ইউজ কেস ডায়াগ্রামের এক্সাম্পলস। ইউ হ্যাভ আ জব ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে একটা স্টুডেন্ট ইউজার অ্যাক্সেস নিতে চাবে, যেটা হলো ইনক্লুড করবে ভেরিফিকেশন এন্ড রেজিস্ট্রেশন, আর এক্সটেন্ড করবে হচ্ছে এরর হ্যান্ডলিং। আচ্ছা এখানে একটা ভুল আছে, আমি মাত্র নোটিস করলাম, এটা হচ্ছে ইনক্লুডের ডিরেকশন দুইটা উল্টা দেয়া আর এক্সটেন্ডের ডিরেকশন উল্টা দেয়া।
মানে ইউজার অ্যাক্সেস থেকে ভেরিফিকেশনের দিকে যাবে, নট দি অপোজিট। সো এই ফিগারটার ইনক্লুড এক্সটেন্ড উল্টা, আমি যেভাবে পড়িয়েছি ক্লাসে ওভাবে ফলো করবেন। আচ্ছা, সো আর এটা এখানে কিছু ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম আছে, সো আপনারা এই স্লাইডও দেখতে পারেন, অবশ্যই এটা গো থ্রু করতে পারেন, বাট আমি যে দুটার এক্সপ্লেন করলাম মোটামুটি ওইটা দেখা ওইটা থ্রুতে আর কি, ওটার রেফারেন্সটা ফলো করা ভালো। এনিওয়েজ, সো এটা ছিল হচ্ছে আপনাদের ইউজ কেস অ্যান্ড ইউজ কেস ডায়াগ্রাম অ্যান্ড ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম। তো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন আপনাদের ইয়েটা কি হবে, প্রেজেন্টেশনটা কি হবে। তো এটার উপর আপনাদের প্রেজেন্টেশন হচ্ছে নেক্সট স্যাটারডেতে, রাইট? সো আজকে কি অ্যাটেন্ডেন্স নিব? আপনাদের অনেকদিন অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, সো অ্যাটেন্ডেন্সটা আজকে নেই। আপনারা